ওয়েব অপটিক্সের মধ্যে দেখ জেনারেলি আমাদের ৩ টে মেইন টপিক আছে। এটা হচ্ছে ইন্টারফেরেন্স বা বাংলায় একে ব্যতিচারও বলা হয়ে থাকে। তারপরে আমরা পড়বো ডিফ্র্যাকশন। আর সবার লাস্টে আমরা পড়বো হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশনের বেসিক হয়তো অনেকে কেমিস্ট্রিতে পড়েছিস। যাই হোক, তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্টারফারেন্স। তো ওয়েব অপটিক্স এর গল্পটা কি? মানে এটা কি করে জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে আলাদা? জিওমেট্রিক্যাল অপটিক্সে দেখ আমরা ধরে নিই লাইট একটা স্ট্রেট পাথে বা স্ট্রেট লাইনে ট্রাভেল করে। ঠিক আছে? যেরকম ভাবে স্ট্রেট লাইনে ট্রাভেল করছে। কিন্তু ওয়েভ অপটিক্সে আমরা ধরবো যে ওয়েভ বা যেকোনো লাইট ওয়েভ বল বা যেকোনো ওয়েভ বল, ওয়েভ ফ্রন্ট বা বাংলায় একে তরঙ্গ মুখ বলা হয়ে থাকে জেনারেলি। সেই রকম আকারে ফোল্ড করছে। তো ওই ওয়েভ ফ্রন্ট জিনিসটা বোঝার জন্য তোরা আশা করি সবাই পুকুরে বা নদীতে যখন কোনো ঢিল ছুড়িস, যে জায়গাটায় ঢিল ছুড়লি দেখবি তার চারপাশে অনেকগুলো এরকম কনসেন্ট্রিক সার্কেল দেখতে পেয়েছিস আশা করি। এরকম গোল, গোল অনেক সার্কেল দেখতে পাস। এই যে সার্কেল গুলো তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এগুলোকে ওয়েভ ফ্রন্ট বলা হয়। তো ওয়েভ অপটিক্স চ্যাপ্টারে আমাদের যখন ওয়েভ প্রপাগেশন কে আমরা কনসিডার করব, ওয়েভ প্রপাগেশন যখন আমরা কনসিডার করব তখন আমরা এরকম কিছু কনসেন্ট্রিক সার্কেলের প্রপাগেশন কে কনসিডার করা হবে। যে কতগুলো সার্কেল প্রপাগেট করছে, ভালো করে বললে। ঠিক আছে? তো যাই হোক আমরা দেখব। তো ওয়েভ অপটিক্স এর মধ্যে ফার্স্ট হেডিং কর ইন্টারফারেন্স। পেজের মাঝখানে হেডিং করবি ইন্টারফেরেন্স। বাংলায় হেডিং করবি ব্যতিচার। ইন্টারফেরেন্স বা ব্যতিচার। ঠিক আছে? তার মধ্যে সাব হেডিং ১ম টপিক হেডিং করবি হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা বাংলায় এটা হবে হচ্ছে তরঙ্গ মুখ। তো দেখ কি বলছে ওই কেসটায়, যেটা আমি তোদেরকে বললাম, যে জায়গায় তুই ধর কোনো একটা এনার্জি ইম্পার্ট করছিস, সে মানে ধর একটা পুকুরের একটা কোথাও তুই ইট ফেললি। ইট ফেললে মানে কি? তুই এনার্জি দিলি। তোরা 11 এও দেখ ওয়েভস পড়েছিলিস, ওই অসিলেশন এন্ড ওয়েভস। তো যেখানে মানে ওয়েভের কাজ কি ছিল? এনার্জিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এনার্জিকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে ক্যারি ফরওয়ার্ড করা। তো যেখানে তুই ইটটা দিয়ে ফেললি, সেখান দিয়ে কি হবে বল? চারিদিকে ওয়েভ বেরোবে। চারিদিকে বেরোবে। তো বলছে সেম ফেজে থাকা। সেম ফেজ মানে এটাও তোদের 11 এ পড়েছিল। ফেজের বাংলা ছিল দশা। মানে একই দশায় বা একই রকম স্টেটে থাকা পয়েন্ট গুলোকে জয়েন করলে, ভালো করে দেখ, এই যে এই ওপরগুলোকে কি বলা হতো? ক্রেস্ট। এই যে ওপরগুলোকে। আর এই নিচের গুলোকে কি বলা হতো? থ্রো। নিচের গুলোকে কি বলা হতো? থ্রো। ঠিক আছে? তো বলছে দেখ, ক্রেস্ট গুলোকে জয়েন করলে মানে একই স্টেটে অবস্থান করছে এইরকম পার্টিকেল গুলোকে যদি আমি জয়েন করি, তাহলে যে ইমাজিনারি সারফেস পাবো, অথবা প্রো গুলোকে জয়েন করলে, অথবা প্রো গুলোকে জয়েন করলে মানে একই স্টেট এগেন বা একই ফেজে থাকা অবস্থায় পার্টিকেল গুলোকে জয়েন করলে যে ইমাজিনারি সারফেস পাবো তাকে আমরা ওয়েভ ফ্রন্ট বের বলবো। তাহলে গল্পটা দেখ, ওই যেটা বললাম, যখন আমি পুকুরে একটা জায়গায় কোথাও ঢিল বা কিছু ফেলছি, দেখবো আমরা কতগুলো গোল, গোল কনসেন্ট্রিক সার্কেল তৈরি হচ্ছে। ওই যে কনসেন্ট্রিক সার্কেল গুলো, সেইগুলো হচ্ছে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। মানে এখন আমরা ওয়েভের প্রপাগেশন কে এরকম কতগুলো কনসেন্ট্রিক সার্কেলের কালেকশন হিসাবে কনসিডার করব, নট ইন স্ট্রেট লাইন। তো ওয়েভ অপটিক্স এর গল্পটাই হচ্ছে যে লাইট বা যেকোনো ওয়েভ, ম্যাক্সিমাম লাইটেরই আমরা দেখব যে লাইট কিন্তু স্ট্রেট লাইনে ফলো করছে না। লাইট হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা এরকম একটা সার্কুলার সেকশন হিসাবে ফ্লো করছে। ঠিক আছে? এবার বলবি দাদা আরেকটু যদি ভালো করে বোঝাও। তোকেও যেটা বললাম, ধর তুই পুকুরের মধ্যে আছিস, তোর কোনো একটা বন্ধু ইট ফেলেছে। তাহলে এই যে রেড কালার বা যেগুলো ধর আমি ক্রেস্ট কে জয়েন করে পেয়েছি বা আপার পয়েন্ট গুলো জয়েন করে পেয়েছি, ওগুলো তুই চোখে দেখতে পাবি।
আর যে থ্রো গুলো যেটা ব্লু কালার দিয়ে আঁকা হয়েছে সেটা কিন্তু তুই চোখে দেখতে পাবি না। সেটা তোর জলের ভেতর দিয়ে যাবে। সেটা তুই যদি জলের মধ্যে থাকিস দেখবি তোর মনে হবে যে একদম কিছু একটা ওয়েভ বেরিয়ে গেল। মানে ওয়েভ টাচ করে গেল। সেইটা হচ্ছে থ্রো। তার মানে যেখানে তুই এনার্জি ইমপার্ট করছিস সেখান থেকে কতগুলো কনসেন্ট্রিক মানে ১ম এ ক্রেস্ট, তারপরে আবার থ্রো, আবার ক্রেস্ট, আবার থ্রো। তো আমরা সবসময় ক্রেস্ট গুলোকে দেখতে পাই ওপরে। কিন্তু থ্রো গুলোও কিন্তু আছে। ওগুলো ওয়েভ ফ্রন্ট হিসাবে প্রবাহিত হয়। কিন্তু আমরা দেখতে পাই ওই সলিড লাইনস গুলোই। ঠিক আছে? যেগুলো যেহেতু উপর দিয়ে যাচ্ছে বলে সেই সলিড লাইনস গুলোই আমরা দেখতে পাই। তো একে বলা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এবার ওয়েভ ফ্রন্ট ৩ রকমের হয়ে থাকে সাধারণত। ঠিক আছে? ওয়েভ ফ্রন্ট ৩ রকমের হয়ে থাকে। যদি পয়েন্ট সোর্স আমরা কনসিডার করি, পয়েন্ট সোর্স মানে বিন্দু উৎস যে জায়গায় ধরো ওই যে ইট ফেললাম বা এইসব। পয়েন্ট সোর্স যদি হয়, সেখান থেকে যে টাইপের ওয়েভ ফ্রন্ট বেরোয় সেগুলো হচ্ছে স্ফেরিকাল। যদি সোর্সটা লিনিয়ার সোর্স হয়, লিনিয়ার সোর্স মানে বাড়ির যে টিউব লাইট, ঠিক আছে? সেরকম হলে ওয়েভ ফ্রন্টটা দেখতে হয় সিলিন্ড্রিকাল। আর সোর্স যদি ইনফিনিটিতে থাকে, সোর্স অ্যাট ইনফিনিটি মানে অসীমে যদি কোনো সোর্স থাকে, তাহলে তার ওয়েভ ফ্রন্টকে দেখতে হয় প্লেন ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে? যদি আমাদের সিলিন্ড্রিকাল বা প্লেন ওয়েভ ফ্রন্ট নিয়ে কাজ নেই, তাহলে আমরা একটু দেখি। ধরে নে কোনো একটা সিলিন্ড্রিকাল ওয়েভ ফ্রন্ট মানে এই যে এরকম। ঠিক আছে? তো এখানটা ধর সোর্সটা আছে, লিনিয়ার সোর্স। এরকম সিলিন্ডার টাইপের এগিয়ে আসছে। এটা হচ্ছে সিলিন্ড্রিকাল ওয়েভ ফ্রন্ট। আর যদি প্লেন ওয়েভ ফ্রন্ট জানতে চাস যে দাদা প্লেন ওয়েভ ফ্রন্ট কি? এই যে এরকম। সূর্য থেকে আগত ওয়েভ ফ্রন্ট হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট। কেন সূর্য দেখ পৃথিবীর সাপেক্ষে অনেকটা দূরে আছে। তো সেটাকে আমরা অলমোস্ট একটা এই যে এই বরাবর বেসিক্যালি আমার লাইটটা আসছে। আমরা ধরে নিতে পারি প্লেন ওয়েভ ফ্রন্ট আসছে। এখানেও এই বরাবর আমরা ওয়েভ প্রপাগেশন হচ্ছে। মানে তোর দিকে স্ক্রিন থেকে তোদের দিকে ৯০ ডিগ্রি। যাই হোক, তো যারা বাংলায় লিখিস তারা শুধু ছবিটা আঁকবি সুন্দর করে। ইংলিশে ছবি আঁকার জায়গা ছেড়ে ডেফিনেশন হেডিং করে লেখ। When particles which are at same phase join together, the imaginary surface we get is known as wavefront. প্যারা চেঞ্জ করে লিখবি it has three types. হাইপেন দিয়ে সব লিখে নে। বাংলায় ডেফিনেশনটা লেখ, সংজ্ঞাটা লেখ। সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন বিন্দুগুলিকে যোগ করলে, সমদশা সম্পন্ন বিন্দুগুলিকে যোগ করলে যে কাল্পনিক তল পাওয়া যায়, যে কাল্পনিক তল পাওয়া যায় তাকে তরঙ্গমুখ বলে। সমদশা সম্পন্ন বিন্দুগুলিকে যোগ করলে যে কাল্পনিক তল পাওয়া যায় তাকে তরঙ্গমুখ বলে। প্যারা চেঞ্জ করে লিখবি ইহা ৩ প্রকারের হয়, ইহা ৩ প্রকারের হয়। হাইফেন দিয়ে নিচে নিচে ১, ২, ৩ করে লেখ। বিন্দু উৎস, ড্যাশ দিয়ে লিখবি হচ্ছে গোলাকার। বিস্তৃত উৎস, ড্যাশ দিয়ে লিখবি হচ্ছে চোঙাকৃতি।
নাম্বার 3 লিখবি অসীমে অবস্থিত উৎস। অসীমে অবস্থিত উৎস। ড্যাশ দিয়ে লিখবি হচ্ছে সমতলাকৃতি। সমতলাকৃতি। আরো কোনো কোশ্চেন আছে? দাদা সিলিন্ড্রিক্যালের এক্সাম্পল কি হবে? এই যে আমাদের বাড়ির যে টিউব লাইট। বিস্তৃত যে কোনো সোর্স, জেনারেলি সব সোর্সই সিলিন্ড্রিক্যালই হয়, স্ফেরিক্যাল খুব কম ক্ষেত্রেই হয়। স্ফেরিক্যাল করলে আমাদের কি বলতো ক্যালকুলেশন করা খুব সুবিধা। যাই হোক, দাদা বলছি আবার স্পেরিক্যালের এক্সাম্পলটা বলবে? ওই তো পুকুরের যে কোনো জায়গায় তুই যদি ঢিল ফেলিস, ওই যে গল্প, আচ্ছা, ঠিক আছে। দেখবি গোল গোল তৈরি হয় না, দেখবি হুম দেখবি হুম গোল হুম গোল। হুম। হুম, নেক্সট দেখ, এটা গেল আমাদের ওয়েভ অপটিক্সের বেসিক থিওরি, যে কিভাবে আমার ইয়ে ফ্লো করে, মানে ওয়েভ ফ্রন্টটা ফ্লো করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখবি বইতে হাইজেন্স প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল রয়েছে, এবং হাইজেন্স প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে দুটো প্রুফ প্রত্যেক বছর পড়তে হয়। হাইজেন্স প্রিন্সিপাল দেখ, আমরা ওই 9-10-এ তোরা যখন 9-10 কেন 11-12-এও আমরা দেখ প্রতিফলন আর প্রতিসরণের সূত্র, যে আপতন কোণ প্রতিফলন কোণের সাথে সমান হয়। আর প্রতিসরণে কি পড়েছিলাম, স্নেলসের সূত্র, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এটা আমরা সূত্র হিসেবে মুখস্থ করে রাখতাম, মনে কর কোনোদিন এটা প্রুফ পড়িনি। কিন্তু তোরা যদি বইতে খেয়াল করিস, এর পরেই ওয়েভ ফ্রন্টের পরের টপিকই দেখবি হাইজেন্স প্রিন্সিপাল বলে থাকবে, এবং সেই দুটো প্রুফ আছে। তো প্রত্যেক বছর ওই দুটো প্রুফ অল্টারনেটিভলি আসে, মানে নয় কোনোবার রিফ্লেকশন প্রুফ করতে দেয় হাইজেন্স প্রিন্সিপাল দিয়ে, বা কোনো বছর রিফ্র্যাকশন প্রুফ করতে দেয়। তো আগের বছর যেহেতু পরীক্ষা হয়নি, তো এবছর তো দুটোই ইম্পর্টেন্ট, এবং যেহেতু সিলেবাস ধর কমিয়ে দিয়েছে, তবে আমি তোদেরকে বলবো প্রুফগুলো অবশ্যই করবি, কিন্তু যদি প্রুফের সাথে কোনো অর থাকে এবং অরে যদি কোনো অঙ্ক থাকে, এবং সেটা যদি পারিস, মানে কনফিডেন্স থাকে যে আমি পারবো, তাহলে অরের অঙ্কটা করা আমি বলবো যে বুদ্ধিমানের কাজ হবে। কেন এই প্রুফটা একাই 5 নম্বর, মানে আসবেই আসবে, এটা একটা ম্যাটার, বুঝতে পারছিস তো, প্রত্যেক বছর একটা আসেই, পুরো 5 নাম্বার। এবার বুঝতেই পারছিস যে অনেক স্যার অনেক লেখালেখি করতে, মানে অনেক লেখার ব্যাপার আছে, তো কিছু জায়গায় লেখা যদি একটু ভুল হলো বা স্যারের পছন্দ না হলো, 5-এ 4 দিয়ে দিল, এইরকম ব্যাপারটা হয়। যাই হোক, তো আমরা সেইটা কিন্তু একটু স্কিপ করছি, হাইজেন্স প্রিন্সিপাল আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে। তো বই অনুযায়ী দেখলে আমরা একটু দুটো টপিক স্কিপ করে যাচ্ছি। তো নেক্সট হেডিং করবি হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপাল। সুপার পজিশন প্রিন্সিপাল। উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি। তাহলে সুপার পজিশন প্রিন্সিপাল কি বলছে দেখ, বলছে যে দুটো ওয়েভ, ধর y1 একটা ওয়েভ আছে, y2 একটা ওয়েভ আছে, হতেই পারে তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, কোন একটা বিন্দুতে গিয়ে একসাথে সুপারপোস্ট করছে বা একসাথে গিয়ে পড়ছে। তাহলে ওই যে বিন্দুতে এই দুটো ওয়েভ মিলিত হচ্ছে, সেই বিন্দু কি হতে থাকবে বল, এখন কম্পিত হতে থাকবে। ওই দুটো ওয়েভ এসে পড়লো ওই বিন্দুটায়, তাহলে ওই বিন্দুটা কম্পিত হতে শুরু করলো। বলছে যদি আজকে এরকম হয় যে একটা ওয়েভ, আমরা জেনারেলি ওয়েভকে কি লিখি, এ সাইন থিটা দিয়ে লিখতাম, এ সাইন ওমেগা টি। আর একটা ওয়েভ ধরে নে এ টু সাইন ওমেগা টি। এরা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সুপারপোস্ট করে, ওই বিন্দু মানে রেজাল্টেন্ট পয়েন্টার যে অসিলেশন, সেটা ডটার ইকুয়েশন বা যে দুটো ওয়েভ সুপারপোস্ট করছে তাদের সিম্পলি স্কেলার যোগের সাথে সমান। সিম্পল স্কেলার যোগের সাথে সমান হবে। সিম্পলি দুটো ওয়েভ, দুটোর কেন তার বেশি ওয়েভও যদি হয়, তাহলে সিম্পলি তার স্কেলার যোগের স্কেলার যোগ হবে, যতগুলো ওয়েভ এসে একটা পয়েন্টে মিলিত হবে সেটা একটা স্কেলার যোগের মতো। আমরা তোকে দেখাবো
এরপরে যে সেটা কিভাবে সম্ভব বা কি করছে। তো আগে স্টেটমেন্টটা লেখ। বাংলায় ২ লাইন জায়গা ছেড়ে লেখাগুলো লিখে নিতে পারিস Y1 থেকে। When two waves superposed with each other at a point, the resultant wave is scalar addition of other two. বাংলায় লিখবি, কোনো একটি বিন্দুতে দুটি তরঙ্গ উপরিপাত হলে লব্ধি তরঙ্গ পূর্ববর্তী দুটি তরঙ্গের স্কেলার যোগফলের সাথে সমান। লব্ধি তরঙ্গ পূর্ববর্তী দুটি তরঙ্গের লব্ধি বলের সাথে সমান। তো এখানে কোনো ফেজের ব্যাপার নেই? আসছি, পরে আসবো। মানে ফেজ থাকলেও যোগ হবে এমনি সিম্পল, ঠিক আছে? মানে ইকুয়েশনটা y1 প্লাস y2 হবে। মানে আমরা যদি একটা ইকুয়েশন a1 sin থিটা ধরি sin ওমেগা t, আর একটা ধর a2 sin ওমেগা t প্লাস ফাই, তাও যোগ করলে y1 প্লাস y2 ই করতে হবে। এবার সেটাকে দেখতে অন্যরকম আমরা করবো, আমরা সেটা মানে দেখাবো যে সেটা অন্য রকম দেখতে, মানে অন্যভাবে তাকে ট্রিটমেন্ট করবো, কিন্তু যোগ আমাকে করতেই হবে, ঠিক আছে? তো দেখ, এইবার আমরা আসছি যে ইন্টারফেরেন্স। এবার হেডিং কর হচ্ছে ইন্টারফেরেন্স, বা বাংলায় লিখবি ব্যতিচার। তো ঘটনাটা কি হচ্ছে, কি বলছে, দুটো ওয়েভ যদি সুপারপোস্ট করে একটা বিন্দুতে, এটা তুই ইয়েতেও দেখতে পাবি, মানে ওই পুকুরে করলেও দেখতে পাবি। ধরে নে একটা সোর্স আছে S1, মানে একবার এই জায়গায় ফেলেছিস, ইট ফেলেছিস। আচ্ছা, সলিড লাইনগুলো দিয়ে আমরা ক্রেস্টের ওয়েভ ফ্রন্ট, আর ডটেড লাইনগুলো দিয়ে আমরা ট্রোয়ের ওয়েভ ফ্রন্টকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এরকম একটা সোর্স থেকে এরকম অনেকগুলো ওয়েভ ফ্রন্ট বেরোচ্ছে। এইবার আমি যদি আর একটা সোর্স কাছাকাছি নিই, তাহলে সেখান থেকেও তার ওয়েভ ফ্রন্ট বেরোবে। এটা তোরা দেখেছিস, একটা সুন্দর জিনিস আমি পরে গ্রুপে সেন্ড করে দেবো, দেখবি ইন্টারফারেন্স খুব দেখতে সুন্দর হয়, মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার। পুকুরে বৃষ্টি হলে দেখতে পাবি, বা তুই যদি কি করিস, একটা পুকুরে জল, বাড়িতেও দেখতে পাবি, দেখবি একটা বালতিতে জল নিয়ে তুই যদি দুটো জায়গায় কম অসিলেশন করিস বা ভাইব্রেট করতে থাকিস, তাহলে অনেকগুলো গোল গোল দুটো জায়গা থেকে বেরোচ্ছে। তো আর যে জায়গাতে এই দুটো মিলিত হচ্ছে, যে সময় এই ওয়েভ ফ্রন্ট গুলো এই জায়গায়, যে এইসব জায়গায় মিলিত হচ্ছে না, এই জায়গায় তুই যদি একটা কাগজের নৌকা রেখে দিস, তাহলে কাগজের নৌকা দেখবি একবার অনেকটা উঠে গেছে, আবার কখনো অনেকটা নেমে গেছে। মানে দুটো ওয়েভ যখন সুপারপোস্ট করছে, সুপারপজিশনের ফলে কিছু কিছু জায়গা ম্যাক্সিমাম দিচ্ছে, কিছু কিছু জায়গা মিনিমাম দিচ্ছে। দুটো ওয়েভ যখন সুপারপোস্ট করছে, কিছু কিছু জায়গায় ম্যাক্সিমাম দিচ্ছে, কিছু কিছু জায়গায় মিনিমা দিচ্ছে, ঠিক আছে? এই যে ঘটনাটা, যে সুপারপজিশনের ফলে কোথাও ম্যাক্সিমা তৈরি হওয়া বা কোনো বিন্দুতে মিনিমা তৈরি হওয়া, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ইন্টারফেরেন্স। যেটা বললাম যে বালতিতে দুটো জায়গায় তুই কম্পন করতে শুরু করবি, দেখবি ওয়েভ গুলো যেখানে যেখানে মিলিত হচ্ছে এই জায়গায়, ওখানে যদি একটা কাগজের নৌকা রাখিস, পুকুরেও করলেও ওটা হবে, দেখবি কখনো সেই কাগজের নৌকাটা অনেকটা উঠে যাচ্ছে, কখনো নেমে যাচ্ছে। তো যখন উঠে যাচ্ছে মানে ম্যাক্সিমাম, নেমে যাচ্ছে মানে মিনিমাম। তো আমরা সেটাকে একটু যদি ভিজুয়ালাইজ করি এখানে, সেটা কি হচ্ছে, তাই
আমরা দেখ দুটো পয়েন্ট কনসিডার করলাম, দুটো সোর্স তো ধরেই নিয়েছি। আমরা যদি এই দুটো পয়েন্ট দেখি, এই যে দেখ যেখানে দুজনেরই সলিড লাইন মিলিত হচ্ছে মানে এ আর বি পয়েন্ট, দুটোরই সলিড লাইন মিলিত হচ্ছে মানে এ অ্যান্ড বি পয়েন্ট। মানে আমরা যদি একটু ফিজিক্যাল ভিউ দেখি, দেখ এ আর বি পয়েন্টে কি হচ্ছে, এ অ্যান্ড বি S1 মানে প্রথম ওয়েভটা ধরে নে, সরি প্রথম ওয়েভটা ধরে নে A1 sin ওমেগা টি, তাহলে তার কি হচ্ছে ম্যাক্সিমাম এসছে, তাহলে ম্যাক্সিমাম মানে কত বল, প্লাস A1। আর সেকেন্ড ওয়েভটারও দেখ ম্যাক্সিমাম এসছে, তাহলে তার কত বল, প্লাস A2। তাহলে তোদের রেজাল্টেন্টটা কি হবে, সিম্পলি যোগ, তাহলে এর থেকে বড় পাবো কত হবে বল, A1 প্লাস A2, A1 প্লাস A2। সিমিলারলি দুজনের থ্রো গুলো যেখানে মিলিত হচ্ছে, দেখ এই যে এই দুটো জায়গায় এ প্রাইম বি প্রাইম, আমরা যদি এই দুটো জায়গায় দেখি এ প্রাইম অ্যান্ড বি প্রাইম, এই দুটো জায়গায় লক্ষ্য করি, তাহলে দেখ দুজনেরই মিনিমাম গুলো আসছে, মানে প্রথম ওয়েভটারও মিনিমা, তার মানে কি মাইনাস A1, সেকেন্ড ওয়েভটারও মিনিমা মানে মাইনাস A2। তাহলে এদের জন্য যে রেজাল্টেন্টটা তৈরি হবে সেটা কত হবে বল, মাইনাস A1 প্লাস A2, মাইনাস A1 মাইনাস A2 মানে মাইনাসটা কমন নিলে মাইনাস A1 প্লাস A2। তার মানে দেখ এই যে দুগুলো এই পয়েন্টগুলো যেখানে দুজনের ম্যাক্সিমা মিলিত হচ্ছে বা দুজনের মিনিমা মিলিত হচ্ছে, এই জায়গায় কি হচ্ছে, অ্যামপ্লিচিউড আগের থেকে বৃদ্ধি পাচ্ছে, অ্যামপ্লিচিউড আগের থেকে বৃদ্ধি পাচ্ছে, এবং এই দুটো পয়েন্টে তাহলে আমি কি পাচ্ছি বল, ম্যাক্সিমাম পাচ্ছি। এই দুটো পয়েন্টে আমার ম্যাক্সিমাম পাচ্ছি এবং এই জন্য এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স, বাংলায় হচ্ছে গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর তুই যদি লক্ষ্য করিস যেখানে একজনের ম্যাক্সিমার সাথে আরেকজনের মিনিমা মিলিত হয়েছে, ধরে নে এই যে এই পয়েন্টগুলো দেখ, এই যে এটাকে পি নাম দিলাম, এটা কি আবার কোথায় মিলে, এই যে এখানে কিউ। তাহলে পি আর কিউ পয়েন্টে কিরকম গল্পটা হচ্ছে দেখ, পি অ্যান্ড কিউ পয়েন্টে কি হচ্ছে, প্রথম সোর্সের পজিটিভ পার্টটা এসছে কিন্তু সেকেন্ড সোর্সের নেগেটিভ পার্টটা এসছে, তাহলে কি হবে বল, এদের রেজাল্টেন্ট ছোট্ট হবে। আচ্ছা A1 এটা, তাহলে এদের রেজাল্টেন্টটা কি হবে, ডিপেন্ড করবে দেখ A1 আর A2 ভ্যালুর ওপর, মানে ম্যাগনিটিউডের ওপর। আজকে যদি A1 বেশি হয়, আজকে যদি A1 বেশি হয় তাহলে অবভিয়াসলি কত হবে বল, A1 মাইনাস A2। আর আজকে যদি A2 বেশি হতো, আজকে যদি A2 বেশি হতো তাহলে কি হতো বল, মাইনাস কমন নিলে A2 মাইনাস A1, মাইনাস কমন নিয়ে A2 মাইনাস A1। তুই বলবি দাদা কি করে হলো, A2 আজকে যদি বেশি হয় ভালো করে ভাব, তাহলে A2 বেশি হলে সিম্পলি স্কেলার যোগ, তো মাইনাস A2 প্লাস A1, A2 বেশি তো মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে A2 মাইনাস A1। যে কোনো একটা হতে পারে, ডিপেন্ড করছে কার ভ্যালু বেশি, ম্যাগনিটিউডিক্যালি কোনটা বড় আছে কোনটা ছোট আছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম দেখ যখনই একজনের ম্যাক্সিমার সাথে আর একজনের মিনিমা মিলিত হচ্ছে, তখন কিন্তু রেজাল্টেন্ট ওয়েভটার কি হচ্ছে, অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিচিউড মানে আশা করি সবাই জানিস বিস্তার, সেটা কিন্তু ডটার ওয়েভ গুলোর থেকে কম হয়ে যাচ্ছে, ডটার ওয়েভ গুলোর থেকে কিন্তু কম হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে, ঠিক আছে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে এইটা হবে আমার কি, রেজাল্টেন্ট ওয়েভের মিনিমা গুলো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, বা বাংলায় এটাকে বলা হচ্ছে ধ্বংসাত্মক, স্পেলিং একটু দেখে নিবি, ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে। তো এইটা আগে ইন্টারফারেন্সের ইয়েতে ইংলিশের আগে ডেফিনেশনটা লেখ, বাংলায় যারা লিখছিস তারা 2 লাইন জায়গা ছেড়ে ছবি এঁকে সব সুন্দর করে লেখ, ইংলিশে লেখ আগে। when two waves superposed with each other, when two waves superposed with each other, the production of consecutive maxima and minima, the production of consecutive maxima and minima is known as, the production of consecutive maxima and minima
is known as interference. বাংলায় লিখবি দুটি তরঙ্গ উপরিপাতের ফলে দুটি তরঙ্গের উপরিপাতের ফলে সৃষ্ট উপরিপাতের ফলে সৃষ্ট একটা মিনিট দাঁড়া, বাংলা টার্মটা ভুলে গেছি আমি। উপরিপাতের ফলে সৃষ্ট পর্যায়ক্রমিক উপরিপাতের ফলে সৃষ্ট পর্যায়ক্রমিক আলো এবং অন্ধকার, আলো অন্ধকার না, দাঁড়া একটা মিনিট, কাগজে বই আছে, বইতে দেখ না ইন্টারফারেন্সের ডেফিনেশনে কি ছিল, এটা আলো আর অন্ধকার ছিল না। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, সৃষ্ট লব্ধি তরঙ্গের তীব্রতা, লব্ধি তরঙ্গের তীব্রতা কখনো বৃদ্ধি পায় বা হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায় বা হ্রাস পায়, একে ব্যতিচার বলে। লব্ধি তরঙ্গের তীব্রতা কখনো বৃদ্ধি পায় বা হ্রাস পায়, একে ব্যতিচার বলে। তোরা একটা জিনিস কি লক্ষ্য করেছিস, আজকে দুটোর অ্যামপ্লিটিউড যদি সেম হতো A1 আর A2, তাহলে যেখানে যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেখানে কি হতো বলতো, 2A করে তৈরি হতো, মানে A1 আর A2 তো সেম। আর যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে দেখ, সেখানে 0 পেতাম। মানে আজকে যদি আমরা প্র্যাকটিক্যালটা লাইট নিয়ে করতাম এবং দুটো সোর্সকে যদি একই রকম সোর্স নিতাম, যেখান থেকে যে ওয়েভগুলো নির্গত হচ্ছে তাদের অ্যামপ্লিটিউডটা সেম, তাহলে তারা যে জায়গায় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে A1 আর A2 যদি আজকে সমান হয়, তাহলে দেখ 0 দেবে। তার মানে কি পেতাম বলতো, আমরা কোথাও কোথাও উজ্জ্বল পেতাম, মানে ব্যান্ড পেতাম, বুঝতে পেরেছিস? আমরা পড়বো আজকে ইন্টারফারেন্স ব্যান্ড, কোথাও কোথাও লাইট পেতাম, কোথাও কোথাও একদম পেতাম না। এই জায়গাটা কি পেতাম, ডার্ক পেতাম, আবার লাইট পেতাম, আবার ডার্ক পেতাম, আবার লাইট পেতাম, আবার ডার্ক পেতাম। তার মানে এরকম আমি পেতে থাকতাম, যেখানে আবার ডার্ক, এরকম। বুঝতে পেরেছিস? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস, বাকিরা লিখে নে। সায়ক, বুঝতে পারলি এবার গল্পটা? হ্যাঁ। যাই হোক, আমরা এখনো শর্তটায় আসিনি, শর্তটা আসবো। মুছবো কি, লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ দাদা, লেখা হয়ে গেছে। নেক্সট হেডিং হবে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ ইন্টারফারেন্স। ওরা হেডিংটা কর, আমি করছি না কারণ এটা অনেক বড়। ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ ইন্টারফারেন্স, ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যা, ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যা। ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অফ ইন্টারফারেন্স। দেখ, ধরে নে S1 একটা সোর্স, S2 একটা সোর্স, S1 থেকে একটা ওয়েভ নির্গত হচ্ছে, S2 থেকে একটা ওয়েভ নির্গত হচ্ছে, যারা P পয়েন্টে গিয়ে কি করছে,
একে অপরের সাথে সুপারপোস্ট করছে। তাহলে S1 থেকে নির্গত ওয়েভটাকে যদি x পরিমাণ যেতে হয় p পয়েন্টে পৌঁছানোর জন্য, S2 থেকে নির্গত ওয়েভকে একটু হলেও বেশি পরিমাণ যেতে হবে x প্লাস ডেল্টা পরিমাণ। ক্লিয়ার? S2 থেকে নির্গত ওয়েভকে কিছুটা পরিমাণ হলেও দিতে হবে এক্সট্রা ডেল্টা পরিমাণ। তাহলে এই ডেল্টাটা কি বল? পাথ ডিফারেন্স। এবং এর জন্য কি হচ্ছে বলতো? ওরা এটা বুঝতে পারছিস কি? এই পাথ ডিফারেন্স থাকার জন্য যে সময় P বিন্দুতে S1 থেকে আগত তরঙ্গের ধরে নে ক্রেস্ট গুলো পৌঁছাচ্ছে বা আপারটা পৌঁছাচ্ছে, হতেই পারে এই পাথ ডিফারেন্সের জন্য S2 থেকে আগত তরঙ্গে ক্রেস্টটা তখনো পৌঁছাতে পারেনি। ক্রেস্টটা তখনো পৌঁছাতে পারেনি। এটা বুঝতে পারলি না? আরেকবার বলবো। যেহেতু S2 থেকে নির্গত তরঙ্গটাকে একটু বেশি পথ যেতে হচ্ছে, তাহলে হতেই পারে যে কোনো ইনস্ট্যান্টে S1 এর ম্যাক্সিমার সাথে S2 এর ম্যাক্সিমা পৌঁছাতে পারেনি। S2 এর হয়তো মিনিমা পৌঁছেছে বা S2 এর হয়তো অন্য কোনো অংশ পৌঁছেছে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে দুটো ওয়েভের মধ্যে কি আছে বল? কিছুটা পরিমাণ পাথ ডিফারেন্স আছে। কিছুটা পরিমাণ পাথ ডিফারেন্স আছে। 11 এ যারা আমার কাছে পড়েছিলিস সবাই জানিস পাথ ডিফারেন্স থাকলে সবসময় কি তৈরি হয়? ফেজ ডিফারেন্স তৈরি হয়। পাথ ডিফারেন্স যদি ডেল্টা হয়, ফেজ ডিফারেন্স কত হয়? 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। দ্যাট ইজ কি রিলেশনটা কি? দ্যাট ইজ ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। এই এই ফেজের যে পার্থক্যটা এটা কিন্তু ইনিশিয়ালি ছিল না, এটা ভালো করে বুঝবি। এই পার্থক্যটা কিন্তু ইনিশিয়ালি ছিল না, এটা কখন আসলো? এটা রাস্তাতে এসছে। তো ফেজ ডিফারেন্স কিন্তু রাস্তাতেও আসতে পারে, ইনিশিয়ালি কিন্তু ছিল না। তো বলবি দাদা 2 পাই বাই ল্যামডা দিয়ে আমরা গুণ করছি কেন? ওরা যদি যে কোনো একটা ওয়েভকে খেয়াল করিস, তাহলে ওয়েভের আমরা যদি এরকম ভাবে তো ওয়েভ প্রোপাগেট হয়, এখান থেকে এখানে আসি, তাহলে কতটা অ্যাঙ্গেল আসলাম? পাই। আবার এখান থেকে এখানে আসি, তাহলে কতটা অ্যাঙ্গেল আসলাম? 2 পাই। আর এইটাই কি বলা হয়? ওয়েভলেন্থ না, ল্যামডা না? তাহলে ল্যামডা দৈর্ঘ্য আসার জন্য অ্যাঙ্গেল কতটা আমরা যাই? 2 পাই। মানে ফেজ চেঞ্জ কত হয়? 2 পাই। তাহলে একের জন্য 2 পাই বাই ল্যামডা, আর ডেল্টা পরিমাণের জন্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা। ক্লিয়ার? তাহলে সবসময় ফেজ ডিফারেন্সের ফর্মুলা কি? 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, এবার আমাকে সুপারপজিশন কি শিখিয়েছে? না, দুটো ওয়েভ যে সুপারপোস্ট করছে তাদের রেজাল্টেন্ট সিম্পলি যোগ করব আমরা। তাহলে আগে ইকুয়েশন গুলো লেখা যাক। ঠিক আছে? তাহলে আমরা y1 ইকুয়াল টু কি লিখতে পারি? ধরে নিচ্ছি প্রথম ইকুয়েশনটা a1 sin ওমেগা টি। ওমেগা টি মাইনাস kx, a1 sin ওমেগা টি মাইনাস kx। এরকম ওয়েভের ইকুয়েশন সবাই আগে দেখেছিস। এবং k এর ভ্যালু কত হয়? 2 পাই বাই ল্যামডা। k এর ভ্যালু কত হয়? 2 পাই বাই ল্যামডা। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি? a2 মানে সেকেন্ড ওয়েভ s2 ওমেগা টি মাইনাস k। এখন তো x ডিস্টেন্স যাচ্ছে না, ও কতটা যাচ্ছে বল? x প্লাস ডেল্টা পরিমাণ যাচ্ছে। ও কতটা যাচ্ছিল? x প্লাস ডেল্টা পরিমাণ যাচ্ছিল। তাহলে এভাবে লেখা যায়। তাহলে সেখান থেকে আমাকে সুপারপজিশন প্রিন্সিপাল কি বলছে? যে এই দুটোর সিম্পলি যোগ হবে। তাহলে y1 প্লাস y2। তাহলে y1 প্লাস y2 মানে a1 sin ওমেগা টি মাইনাস kx প্লাস a2 sin, এই ভেতরের জিনিসটাকে না ভেঙে নিচ্ছি। ভেতরের জিনিসটাকে তুই যদি ভেঙে নিস, দেখ পেয়ে যাবি ওমেগা টি মাইনাস kx মাইনাস k ডেল্টা। ওমেগা টি মাইনাস kx মাইনাস k ডেল্টা। ওমেগা টি মাইনাস kx কে a ধরে নিচ্ছি, এই পুরো জিনিসটাকে একটা a, আর এই পুরো জিনিসটাকে b ধরে নিচ্ছি, মানে সাইন a মাইনাস b। সাইনের মধ্যে আছে a মাইনাস b। বোঝা যাচ্ছে কি? সাইনের ভেতরে আছে a মাইনাস b। তাহলে কিরকম আসছে দেখ, এখানে যেরকম a1 আছে আছে সাইন a মাইনাস বির ফর্মুলা কি? সাইন a কস b
মাইনাস সরি কস বি তো মাইনাস কস এ cos A sin B। তাহলে দেখ sin ওমেগা টি মাইনাস এক্স যদি আমি কমন নিয়ে নিই প্রথম দুটো টার্ম থেকে, তাহলে পড়ে যাচ্ছে a1 প্লাস a2 cos k ডেল্টা, এটা থেকে কমন নিয়েছি sin ওমেগা টি মাইনাস কে এক্স, মাইনাসের মতো মাইনাস লিখে দে, a2 sin k ডেল্টাকে এগিয়ে লেখ, আর এদিকে cos ওমেগা টি মাইনাস কে এক্স লিখে রেখে দে। ঠিক আছে, এটা না তোরা লিখতে থাক, প্রুফটা কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, মানে আমার পেজের এখানে একটা স্ক্রিনে হবে না, শেষ হবে না। তো দেখ যেহেতু মাদার ইকুয়েশন গুলো মানে আমাদের ইনিশিয়ালি ওয়েভের ইকুয়েশন গুলো সাইনোসয়েডিয়াল ছিল বা সাইন দিয়েছিল, তাহলে এদের সুপারপজিশনের জন্য যে রেজাল্টেন্ট ওয়েভটা হবে সেটাও কিন্তু একটা সাইনোসয়েডিয়াল ইকুয়েশন হবে, এটা তোকে মনে রাখতে হবে, সেটাও কিন্তু একটা সাইনোসয়েডিয়াল ইকুয়েশনই হবে। ঠিক আছে, তো এইবার তো আমাকে এই পুরো জিনিসটাকে কি করতে হবে বল, একটা সাইনোসয়েডিয়াল ইকুয়েশনে নিয়ে যেতে হবে, মানে সাইন ফর্মে নিয়ে যেতে হবে। এবার আমি দেখতে পাচ্ছি নিজের চোখে দেখ এখানে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আছে, মানে সাইন এ আছে, এখানে কস এ আছে, দেখ কস ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে আমি এই জিনিসটাকে এই পুরো জিনিসটাকে ক্যাপিটাল এ কস থিটা কনসিডার করলাম, আর এই পুরো জিনিসটাকে ক্যাপিটাল এ সাইন থিটা কনসিডার করলাম। তোরা বলবি দাদা এটা কোড দিয়ে এলো, এই জন্য এই লাইনটার পর মানে এই যে এই লাইনটার পর তোরা একটা বক্স করবি। আমরা কি করছি না, এমন একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করছি যেই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা থিটা, অতিভুজটা হচ্ছে এ, তাহলে অবভিয়াসলি এটা এ কস থিটা আর এটা হচ্ছে এ সাইন থিটা। আমরা কি কনসিডার করেছি, এ কস থিটার যে ভ্যালু সেটা a1 প্লাস a2 cos ডেল্টার সাথে সমান, cos k ডেল্টার সাথে, আর a sin থিটার যে ভ্যালু সেটা a2 sin k ডেল্টার সাথে সমান। মানে দেখ a1 এর তো একটা স্পেসিফিক ভ্যালু আছে, a2 এর একটা ভ্যালু আছে, k ডেল্টা এগুলো সবেরই একটা ভ্যালু আছে। এগুলো বসিয়ে ধর সাপোজলি 5 হয়তো আসতো, তাহলে ভূমিটা হচ্ছে 5, সিমিলারলি লম্ব হয়তো 3 আসতো, তাহলে লম্বটা হচ্ছে 3, মানে ভ্যালুটা সেম। আমি বলছি না যে এই ত্রিভুজটার লম্ব সবসময় a2 sin k ডেল্টাকেই বোঝাবে ওয়েভ অপটিক্স, এরকম কোনো ব্যাপার না। a2 sin k ডেল্টার যা ভ্যালু হতে পারে সেই ভ্যালুর একটা লম্ব, আর সেই আর a1 প্লাস a2 cos k ডেল্টার যা ভ্যালু হতে পারে সেই ভ্যালুর একটা ভূমিকে আঁকা হলো, দিয়ে অতিভুজটা যোগ করে দিলাম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সেই সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ থিটা আর হাইপোটেনিয়াসটা হচ্ছে ক্যাপিটাল এ। ঠিক আছে, লিখতে শুরু কর, লিখতে শুরু কর, এতটা লিখে নে আগে। দাদা এই ত্রিভুজের জায়গাটা আরেকবার বলুন। হ্যাঁ, এই যে a1 প্লাস a2 cos k ডেল্টার ভ্যালু যা হতে পারে, ধর তার ভ্যালু 5 হতে পারে সাপোজ, তাহলে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ভূমি ভাবলাম, আর এই ভ্যালুটা ধর 3 হতে পারে, 3 সেন্টিমিটারের একটা লম্ব ভাবলাম, তাদেরকে যোগ করলাম অতিভুজ, তাহলে মানে তাদেরকে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করলাম যার অতিভুজের ভ্যালু ক্যাপিটাল এ, এটা আমি ধরে নিচ্ছি যে অতিভুজের ভ্যালুটা ক্যাপিটাল এ হবে, আর এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে ভূমিটাকে আবার অন্যভাবে কি বলা যায়, ক্যাপিটাল এ কস থিটা, আর লম্বটাকে বলা যায় ক্যাপিটাল এ সাইন থিটা। তাহলে যেহেতু আমি ভ্যালুগুলো সেম, তাহলে এ কস থিটার জায়গায় তো আমি বেসিক্যালি a1 প্লাস a2 cos k ডেল্টা ধরেছিলাম, আর এ সাইন থিটার জায়গাতেই তো আমি a2 sin k ডেল্টা ধরেছিলাম, তাহলে এই জায়গাগুলো তো আমি রিপ্লেস করে দিচ্ছি। বোঝা গেল? হ্যাঁ এটা এবার ব্যাপারটা তোদের অনেকের অসুবিধা হচ্ছে এটা বুঝতে যে এরকম কেন করা হচ্ছে, সেটা আমি বললাম যে আমাকে পুরো এরকম সাইনের ফর্মে আনতে হবে, কেন ইকুয়েশন গুলো শুরু করেছিলাম সাইন দিয়ে, তো তাদের সুপারপজিশনের জন্য যে ওয়েভটা তৈরি হবে সেটাও সাইন দিয়ে থাকবে, তো এখানে তো পুরো সাইন দিয়ে নেই,
দেখ সাইন সামথিং মাইনাস আবার কস, তো পুরো জিনিসটাকে আমি সাইনে নিয়ে যেতে চাই। তাহলে দেখ ওপর পার্টটা আশা করি মুছছি, এতক্ষণে লেখা হয়ে গেছে। তাহলে দেখ ইকুয়েশনটা কিরকম আসছে, y ইকুয়াল টু ক্যাপিটাল A cos থিটা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস ক্যাপিটাল A সাইন থিটা cos ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে ক্যাপিটাল A যদি কমন নিয়ে নিই, দেখ দেখতেই পাচ্ছি আমার ইকুয়েশনটা কি আসছে, ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস থিটা। দিস ইজ দ্য ইকুয়েশন অফ রেজাল্টেন্ট ওয়েভ। দিস ইজ দ্য ইকুয়েশন অফ রেজাল্টেন্ট ওয়েভ। যদিও আমরা এখানে কি বল ক্যাপিটাল এর মান জানি না, আমি তো ইচ্ছা খুশি ধরেছি, আর থিটার মানও জানি না, তো সেটা আমরা বার করতে চাই। আচ্ছা, তার জন্য কি করছি, এ সাইন থিটাকে স্কোয়ার করছি প্লাস এ কস থিটাকে স্কোয়ার করছি। এ সাইন থিটা মানে কি ছিল, এ টু সাইন কে ডেল্টা স্কোয়ার করলাম প্লাস এ ওয়ান প্লাস এ টু কস কে ডেল্টা তার স্কোয়ার করলাম। তাহলে এখান থেকে কিরকম আসছে দেখ, বাদিকটা কত দিচ্ছে আমাকে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ডান দিকটা ভাঙলে দেখ পাবো স্মল এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার। এ টু স্কোয়ার কি করে পেলাম, তুই যদি ভাঙিস দেখ করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কস স্কোয়ার কে ডেল্টা প্লাস টু এ ওয়ান এ টু কস কে ডেল্টা প্লাস এ টু স্কোয়ার সাইন স্কোয়ার কে ডেল্টা। তো এই টার্মটা আর এই টার্মটা নিয়ে আমি দেখ শুধু এ টু স্কোয়ার পাবো, দেখ সেখান থেকে আসছে দেখ ক্যাপিটাল এ স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস কে ডেল্টা। আর এই যে এই টার্মটা আর এই টার্মটা নিয়ে কি চলে আসবে, শুধু এ টু স্কোয়ার। আচ্ছা এইবার দেখ কস কে ডেল্টার জায়গায় আমি কি বসাতে পারি, তোদের যদি সবার মনে থাকে কে মানে কি ছিল, টু পাই বাই ল্যামডা। কে মানে ছিল টু পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা। টু পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা, ডেল্টা হচ্ছে পাথ ডিফারেন্স, সেটা কি দেয়, ফেজ ডিফারেন্স কেনা, এটা কি দেয় ফেজ ডিফারেন্স কেনা। কে ডেল্টা তার মানে কি বোঝাচ্ছে, ফেজ ডিফারেন্স। তার মানে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডের ফর্মুলা কি, এ ওয়ান স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই, ফাই হচ্ছে কি না ফেজ ডিফারেন্স, প্লাস এ টু স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট। ফাইটা কি, ফেজ ডিফারেন্স। আর এই একটা থিটা টার্ম এসেছিল দেখ, যেটা আমি এগেন ধরেছিলাম, থিটা টার্মটাও আমি ধরেছিলাম। তো থিটাটা কি করে বার করব আমরা, কিছুই না, একজনকে একটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এ কস এ সাইন থিটাকে এ কস থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এ সাইন থিটা বাই এ কস থিটা। তাহলে কত আসবে বল, এ টু সাইন, এখন কে ডেল্টাকে ফাই দিয়েই লিখছি আমরা, ঠিক আছে, কে ডেল্টার জায়গায় সব ফাই ফাই করে রিপ্লেস করে দিচ্ছি, এ ওয়ান প্লাস এ টু কস ফাই। তাহলে এখান থেকে কত আসছে দেখ, কাটাকুটি করলে ট্যান ইনভার্স, ট্যান থিটা আসতো বাদিকটা, সেটা ট্যান ইনভার্স এ টু সাইন ফাই বাই এ ওয়ান প্লাস এ টু কস ফাই। থিটা ইকুয়াল টু এইটা হবে, বুঝতে পেরেছিস, লিখে ফেল। দেখতে এটা কারোর মতো লাগছে বলতো, 11-এ ভেক্টর পড়েছিলিস না, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, মনে পড়ছে, আর ওখানে সেই অ্যাঙ্গেলটা, ফাইটা হ্যাঁ। কি, হ্যাঁ বল, ফাইটা কি ওই কে সিগমা দ্বারা হচ্ছে গিয়ে প্রকাশ করা হয়েছে? কে ডেল্টা সিগমা না, কে ডেল্টা হচ্ছে ফাই মানে ফেজ ডিফারেন্স।
দেখবি এই যে এই পেজটার আগে যে পেজটা লেখা হয়েছিল না, একটা ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স লিখেছিলাম তো। হ্যাঁ তো 2π কে মানে ভ্যালু দেখ, আমি বললাম কে এর ভ্যালু হচ্ছে 2π/λ, ঠিক আছে। ইন্টু ডেল্টাটা কি ছিল? পাথ ডিফারেন্স। 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স মানে কি দেয় বল? ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সকে আমরা ফাই দিয়ে লিখি। দেখ একটা মজাদার ব্যাপার হচ্ছে, এটা দেখতে অনেকটা ভেক্টর অ্যাডিশনের ছিল, এই সামান্তরিক সূত্রের মতো। দেখ এটাও এমনকি এই অ্যাঙ্গেলটাও, কিন্তু অ্যাডিশনটা কিন্তু ভেক্টর হচ্ছে না, অ্যাডিশনটা কিন্তু স্কেলার টাইপস, ঠিক আছে। কারণ আমরা y1 প্লাস y2 সিম্পলি যোগ করেছি। লেখা হয়ে গেলে বলবি। ট্রায়াঙ্গেল কনসিডার, বললাম তো ট্রায়াঙ্গেল কনসিডার কেন করা হলো, পুরো জিনিসটাকে আমি সাইন ফর্মে আনতে চাই, তাই আর কিছুই না। এই যে সাইন ফর্মে আনতে পারলাম আমি, এই পুরোটাকে a cos থিটা ওই জায়গাটাকে আর a sin থিটা করেই তো, কারণ আমার ডটার ইকুয়েশন গুলো সামথিং সাইন থিটা ছিল, আমার এদের রেজাল্টেন্ট এরা সুপারপোজ করার জন্য যে ওয়েভটা তৈরি হবে সেটাও তো সাইনই আনতে হবে, এই জন্য। স্যার বলছি যে এই এ আর থিটার মানটা বার করার পর তারপর কি আবার ওয়াই এর ইকুয়েশনটা বসিয়ে দেখাতে হবে নাকি? না না, তুই ওরকম এটাকে আলাদা বক্স রাখবি আর এটা করবি, করে দিবি। এবার দেখ, এবার আমরা দেখতে চাইছি এর আন্ডারে, আশা করছি লেখা হয়ে গেছে, হেডিং করবি কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিচারের শর্ত। কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিচারের শর্ত। কন্ডিশন, আচ্ছা আগেরটা কি লিখতে হবে? কেউ লেখা বাকি ছিল আগেরটা? একবার লিখে না যদি কারো বাকি থাকে। আমি বলছি দেখ, এখানে বোঝানোর আগে চেষ্টা করছি, অ্যামপ্লিচিউডটা যখন ম্যাক্সিমাম হবে তখন কি? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর অ্যামপ্লিচিউডটা যখন মিনিমাম হবে তখন কি বল? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটাই তো আমরা পড়ে আসলাম, তো সেটাই দেখবো এই ক্যাপিটাল এটা কখন ম্যাক্সিমাম হচ্ছে আর ক্যাপিটাল এটা কখন মিনিমাম হচ্ছে, এটা আমরা দেখতে চাই। তাহলে ফার্স্ট হেডিং কর কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কন্ডিশন ফর গঠনমূলক ব্যতিচারের শর্ত। তাহলে গঠনমূলক ব্যতিচারে কি হয় বল? রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিচিউডটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা আমরা একটু দেখি ফর্মুলাটা কি ছিল বল। √a1² প্লাস a2² প্লাস 2a1 a2 cos phi। আজকে যদি ফাইয়ের ভ্যালুটা 1 হয়, মানে cos phi এর ভ্যালু 1 হয়, তাহলে দেখ ক্যাপিটাল এর ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে। cos phi এর ভ্যালু যখন 1, cos phi এর ভ্যালুটা যখন 1, তখন ক্যাপিটাল তো ফাইটা তো 0 ডিগ্রি হতে হবে। হ্যাঁ, তো না 0 ডিগ্রি না, আমরা জেনারেল সলিউশন করব, 2n পাই হতে হবে, ঠিক আছে। তো ফাই এর ভ্যালুটাকে 2n পাই হতে হবে, তার মানে এবার ফাই মানে কি? ফেজ ডিফারেন্স। তার মানে আমরা কি জানি 2π/λ ইনটু পাথ ডিফারেন্স। তাহলে এখান থেকে দেখ আমরা পাচ্ছি, যদি পাথ ডিফারেন্সটা λ/2 এর, যদি পাথ ডিফারেন্সটা λ/2 এর ইভেন মাল্টিপল হয়, তাহলে কি হবে? ম্যাক্সিমাম হবে। λ/2 এর ইভেন মাল্টিপল পাথ ডিফারেন্স মানে, আর একবার ছবিটা তোদের মনে করাচ্ছি, এই তো দুটো ওয়েভ ছিল, এই যে এক্স ছিল, এটা এক্স প্লাস ডেল্টা, বলছে এই পয়েন্টে যখন মিলিত হচ্ছে। এবার এরকম তো এটা ধর স্ক্রিন, তো স্ক্রিনে তো অনেকগুলো পয়েন্ট আছে, যে কোনো যে পয়েন্টে
দুটো সোর্স থেকে আগত ওয়েভগুলো, যে পয়েন্টে দুটো সোর্স থেকে আগত ওয়েভগুলোর মধ্যের পাথ ডিফারেন্স λ/2, ল্যামডা কি ওই পুরো এক্সপেরিমেন্টটায় যে ওয়েভকে ইউজ করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা তার ওয়েভলেন্থ, তার λ/2 এর ইভেন মাল্টিপল হচ্ছে যে পয়েন্টে, সেই পয়েন্টে তাহলে কি দেবে বল, ব্রাইট বা ম্যাক্সিমাম হবে। সেই পয়েন্টে কি হবে, ব্রাইট বা আলো দেখতে পাবো। সেই পয়েন্টে কি দেখতে পাবো, আলো দেখতে পাবো। তাহলে এই কন্ডিশনে এ ম্যাক্সিমামের ভ্যালু কত হয়ে যাচ্ছে বল, a1 প্লাস a2 করে দেখ, রুট আন্ডার কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab চলে আসবে, তাহলে a1 প্লাস a2 আসবে। এবার ইফ আজকে যদি দুটো ওয়েভ এর অ্যামপ্লিটিউড সেম হয় তাহলে ম্যাক্সিমামের ভ্যালু কত হচ্ছে, +-2a। আচ্ছা এর আগে না প্লাস মাইনাস লিখে দিবি, রুটের বাইরে তো একটা প্লাস মাইনাস থাকে সবসময়। বুঝতে পেরেছিস সবাই? স্ক্রিনের ওপর যে পয়েন্টে আমার পাথ ডিফারেন্সটা λ/2 এর ইভেন মাল্টিপল হচ্ছে সেই পয়েন্টগুলো আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা সেখানে আমার কি তৈরি হবে, ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে বা ব্রাইট কালার বা আলো দেখতে পাবো। সেই পয়েন্টে আমরা আলো দেখতে পাবো। ঠিক আছে, এটা লিখে নে। এবার একটা জিনিস একটু দাঁড়া, একটু আমি এই জিনিসটা লেখ, আমি একটু এটাকে মিনিমাইজ করছি, ইন্টারফেস একটা ছবি আমি ডাউনলোড করছি, তার একটা বোর্ড কি দেখা যাচ্ছে এখনো? হ্যাঁ দাদা দেখা হ্যাঁ কোনো ছবি দেখতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা হ্যাঁ দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ দেখ, এখানে লাল আলো নিয়ে প্র্যাকটিক্যালটা করা হয়েছে, ঠিক আছে? সেই জন্য দেখ মাঝখানে একটা ব্রাইট দেখতে পাচ্ছিস খুব, মানে তারপর দেখ কিছু জায়গায় কালো, মানে একটা করে ব্রাইট তৈরি হয়েছে, তারপর দেখ এই যে কিছু জায়গায় কালো আছে, দেখা যাচ্ছে হ্যাঁ জিনিসটা? হ্যাঁ হুম, এইরকম তৈরি হয়, বুঝলি তো? এই দেখ এই জায়গাটায়, এখানে তো এই কালিতে বোঝা যাবে না, এই যে এখানটা ব্ল্যাক আছে, এই যে এখানে আবার ব্ল্যাক, এই ব্ল্যাক, এই যে ব্ল্যাক, আর এই জায়গাগুলোতে ব্রাইট আছে, বুঝেছিস? যাই হোক, একটা ছবি আমি দেবো, অসুবিধা হবে না।
গ্রুপে একটা ভিডিও দেবো, দেখিস। এইটা গেল আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের গল্প, ঠিক আছে। এবার হেডিং কর কন্ডিশন ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কন্ডিশন ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ মানে যেখানে আমার মিনিমা গুলো তৈরি হবে। তাহলে আমি এ বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, এটা কি হবে? মিনিমাম। মিনিমাম কখন হবে বলতো? সূত্রটাই আমরা যদি আবার দেখি একবার, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi ছিল, তাই তো? cos phi এর ভ্যালু যদি -1 হয়, তাই তো? cos phi এর ভ্যালু -1 কখন হয়? যখন 2n plus 1 পাই থাকে। তাহলে একই রকম ভাবে পাই মানে হচ্ছে ফেজ ডিফারেন্স, তাকে এইভাবে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাচ্ছি, ডেল্টা পেয়ে যাচ্ছি হচ্ছে 2n plus 1 λ/2। মানে আমরা দেখতে পাচ্ছি যখন ইভেন মাল্টিপল পাথ ডিফারেন্সটা তখন ম্যাক্সিমাম, যখন অড মাল্টিপল তখন কি হচ্ছে? মিনিমাম। a1 ডিফারেন্স a2 লিখছি কারণ আমরা জানি না কোনটা বেশি কোনটা ছোট। যদি এবার দুজনের অ্যামপ্লিটিউড সমান হয় তাহলে মিনিমাম পয়েন্টগুলোতে 0 বা ডার্ক তৈরি হবে। বুঝতে পেরেছিস তো? মিনিমাম পয়েন্টগুলোতে 0 বা ডার্ক তৈরি হবে। মানে এটা হওয়া বাঞ্ছনীয়, মানে 0 হওয়াটা। মানে জেনারেলি আমরা যখন দেখবি যে ইন্টারফারেন্স প্যাটার্নটা তোকে দেখালাম, ওখানে সেম অ্যামপ্লিটিউডের নিয়ে শুরু করেছে। ক্যাননটা কি দেখ, তুই বলবি দাদা কেন a1 - a2 হলে কি অসুবিধা ছিল? দেখ ম্যাক্সিমামে কত তৈরি হয়? a1 plus a2, মানে ওখানে একটা আলো আছে, ব্রাইট দেখতে পাচ্ছিস। এবার মিনিমাম যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি ডার্ক না হয় তাহলে তুই ম্যাক্সিমাম গুলোকে পরিষ্কার বুঝতে পারবি না। মিনিমাম জায়গাতেও যদি a1 - a2 একটা কিছু ভ্যালু থাকে, সামথিং একটা ভ্যালু থাকে, তাহলে সেই জায়গাটা অল্প হলেও আলো থাকবে, তাই না? সেখানে অল্প হলেও আলো থাকবে। a1 - a2 যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে কিছু অল্প হলেও আলো থাকবে, কিছুটা অন্তত তীব্রতা বা ইন্টেন্সিটির আলো তুই পাবি। তো ব্রাইটটা কতটা ব্রাইট সেটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে। কিন্তু আজকে যদি a1 - a2 টা আমার 0 দেয়, তার মানে ওই জায়গা কোনো আলোই নেই, তার মানে পুরো অন্ধকার, যেটা দেখালাম তোদের। তাহলে ব্রাইট গুলো কি হবে বল? প্রমিনেন্ট হবে। বুঝতে পেরেছিস? এটা লিখে নে। লেখা হলো? মুছলাম। এবার হেডিং করবি ইন্টেন্সিটি ইকুয়েশন ফর ইন্টারফারেন্স। ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতার সমীকরণ। ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতার সমীকরণ। দেখ, ইন্টেন্সিটির সাথে, ইন্টেন্সিটি মানে কতটা তীব্র আলোটা, কত উজ্জ্বলতা বেশি। অ্যামপ্লিটিউডের ফর্মুলাটা হচ্ছে এটা, যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু a স্কয়ার হয়। ঠিক আছে? ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু a স্কয়ার হয়। তাহলে আমরা রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশনটা পেয়েছিলাম কি? ar স্কয়ার ইকুয়াল টু স্মল a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। তাহলে এই রিলেশনটা যদি আমি এখানে বসিয়ে দিই, এটা কি দিচ্ছে বল? ইন্টেন্সিটি ওয়েভের, মানে রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি। এটা প্রথম ওয়েভের ইন্টেন্সিটি, সেকেন্ড ওয়েভের প্লাস 2 রুট আন্ডার i1 i2 cos phi। তো ইন্টেন্সিটির রিলেশনটা কি রেজাল্টেন্টের সাথে বাকিগুলো? দ্যাট ইজ i1 প্লাস i2 প্লাস 2 রুট আন্ডার i1 প্লাস, মানে 2 রুটের মধ্যে i1 i2 cos phi। তাহলে যে যে জায়গায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে বা যেগুলোতে আমার ম্যাক্সিমা দিচ্ছে, তার মানে সেখানে আমার কি ইন্টেন্সিটিও ম্যাক্সিমা।
ইন্টেন্সিটিও ম্যাক্সিমা এবং তার ভ্যালু কত হবে না √i1 প্লাস √i2 তার হোল স্কোয়ার, মানে এইসব জায়গায় cos phi এর ভ্যালুটা 1 ওই একই রকম ভাবে। আর যেসব জায়গায় মিনিমা তৈরি হচ্ছে সেখান থেকে রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটির ভ্যালুও মিনিমা, মানে cos phi এর ভ্যালুটা ওখানে কত বল -1। মিনিমাম ইন্টেন্সিটির ফর্মুলা কত হয়, মানে মিনিমাম ইন্টেন্সিটি ওয়েভের ইকুয়েশনটা কি i1 √i1 ডিফারেন্স দেওয়া উচিত মাইনাস √i2 তার হোল স্কোয়ার। লিখে নে, কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতে পারিস। হেডিংটার বাংলাটা কি আরেকবার বল? ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতার সমীকরণ। আচ্ছা এবার দেখ, এর নিচেই হ্যাশট্যাগ দিয়ে লিখবি বা এর নিচেই লিখবি, তাহলে আমরা দেখতে পেলাম যে দেখ রেজাল্টেন্ট এর ফর্মুলা হচ্ছে অ্যামপ্লিটিউডের ফর্মুলা a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi। তো যদি a1 আর a2 সমান হয় এবং সেটা a এর সাথে সমান হয় তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা কত আসছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos phi। যদি কমন নিয়ে নিস 2a স্কোয়ার তাহলে কত আসছে বল 1 প্লাস cos phi। 1 প্লাস cos phi কমন নিলে কত আসে 1 প্লাস cos থিটার ফর্মুলা কি রে 2 cos স্কোয়ার থিটা বাই 2 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 2 4 দেখ বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে 4 হচ্ছে, মানে পুরো রুটটা পেয়ে যাচ্ছি আমি দেখ 4a cos phi বাই 2। তাহলে এর যদি অ্যামপ্লিটিউডের যদি স্কোয়ার করি 4a হবে না, সরি 2a হবে না, অ্যামপ্লিটিউডের যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসছে 4a স্কোয়ার cos স্কোয়ার phi বাই 2। তাহলে সেখান থেকে কিরকম পাচ্ছি দেখ ar স্কোয়ার মানে কি রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি, সেটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি দেখ 4a স্কোয়ার cos স্কোয়ার phi বাই 2। এই পুরো জিনিসটাকে যদি আমরা একটা সামথিং কনস্ট্যান্ট ধরে নিই, সামথিং কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এরকম ধরিস না তোরা, এইভাবে দরকার নেই এটা দেখা, তোরা এইভাবে লেখ। আমরা কি আগে দেখলাম দেখ ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে কে ইন্টু এ আর তার স্কোয়ার। তাহলে এ আর স্কোয়ার দেখ বার করে রেখেছি কত 4a স্কোয়ার cos স্কোয়ার phi বাই 2। তাহলে এই পুরো জিনিসটাকে আমি যদি একটা কনস্ট্যান্ট ধরে নিই 4a স্কোয়ার ইন্টু কে, 4a স্কোয়ার ইন্টু কে, একে যদি আমি পুরোটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে সেটাকে আমরা I0 ধরতে পারি, এটাকে আমরা I0 ধরতে পারি। তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলাটা আসছে এই রকম। তো খুব ভালো করে দেখ, যদি আমরা কসের মানে কার্ভ দেখি, আমরা সবাই কস থিটার কার্ভ দেখি, ঠিক আছে, কস থিটার যদি আমরা কার্ভ দেখি আমাদের মনে আছে সবার কস থিটার কার্ভ এরকম হয়, কিন্তু দেখ এখানে কস স্কোয়ার থিটার গ্রাফ আছে, মানে কস স্কোয়ার থিটা গ্রাফটা হচ্ছে মানে ইন্টেন্সিটিটা কস স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ইন্টেন্সিটিটা কস স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। গ্রাফটা হবে আঁকবি সবাই এইরকম।
ইন্টারফারেন্সে একটা মজাদার গল্প হচ্ছে, এই যে ম্যাক্সিমা গুলো সবার ইন্টেন্সিটি সেম, ঠিক আছে? এই মাঝখানেরটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা, এটাকে বলা হয় ফার্স্ট ম্যাক্সিমা, এবং সবার উইথও কিন্তু সেম হবে। আমার ক্ষেত্রে হয়তো সেন্ট্রাল ম্যাক্সিমাটা একটু মোটা হয়ে গেছে, অতটা মোটা হবে না, ঠিক আছে? মানে উইথ গুলোও সেম হবে, আমরা দেখবো একটু পরেই প্রমাণ করব যে উইথও সেম। মানে সেন্ট্রাল ম্যাক্সিমাটা একটু মোটা হয়ে যাচ্ছে আঁকতে গিয়ে, কিন্তু তোরা একদম সমান করে আঁকার চেষ্টা করবি, ঠিক আছে? ফার্স্ট ম্যাক্সিমা, সিমিলারলি এটা হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমা, এটা কি ফার্স্ট মিনিমা। এটা কিসের গ্রাফ? না ইন্টেন্সিটি ভার্সেস ডিস্টেন্সের কার্ভ। তো যেটা বলতে যাচ্ছিলাম যে ইন্টারফারেন্সে খুব মজাদার গল্প হচ্ছে যে ইন্টারফারেন্সে সব ইন্টেন্সিটি কিন্তু সমান হয়, মানে সব কটার ম্যাক্সিমার ইন্টেন্সিটি কিন্তু সমান হয়। সবার ইন্টেন্সিটি কিন্তু সমান হয়, ঠিক আছে? লিখে নে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। মাঝখানেরটা কন্ট্রোলড ম্যাক্সিমা বলতে? কন্ট্রোল না, সেন্ট্রাল। ও, দিকেরটাও ফার্স্ট ম্যাক্সিমা আর ওটাও ফার্স্ট হ্যাঁ, মিনিমা হবে। বাদিকেরটাও ফার্স্ট ম্যাক্সিমা হবে, হ্যাঁ। লেখা হলো কি রে? হ্যাঁ হয়ে গেছে। দেখ, এরপর হেডিং কর কোহেরেন্ট সোর্স, বাংলায় হেডিং করবি সুসংগত উৎস। কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস। দেখ, এই কোহেরেন্ট সোর্স গল্পটা কি? কোহেরেন্ট সোর্সের যে এই যে আমরা দেখতে পেলাম যে ইন্টারফারেন্স মানে কি, দুটো ওয়েভ সুপারপোজড করে কোথাও ম্যাক্সিমা তৈরি করছে, কোথাও মিনিমা তৈরি করছে। এবার আমি যেটা বললাম যে এই সোর্স দুটোর এবার কিছু বৈশিষ্ট্য জানতে হবে, যে মানে জেনারেলি কি হয়, দুটো সোর্স থেকে নির্গত যে ওয়েভ যারা সুপারপজিশন করে ইন্টারফারেন্স দেখাতে পারে, ইন্টারফারেন্সটা তখনই ভিজিবল হবে বা খুব স্টেবল হবে। স্টেবল মানে অনেকক্ষণ ধরে আমরা দেখতে পাবো যদি সোর্সগুলোর ফলোইং কিছু বৈশিষ্ট্য থাকে। কি কি? না, সোর্স থেকে নির্গত ওয়েভগুলো কি হবে? প্রত্যেকে অ্যামপ্লিটিউড সেম হবে। সোর্স থেকে নির্গত ওয়েভগুলোর কি হবে? প্রত্যেকের অ্যামপ্লিটিউড সেম হবে, ঠিক আছে? আর তাদের ফ্রিকোয়েন্সি সেম হবে, তাদের ওয়েভলেন্থ সেম হবে। অ্যামপ্লিটিউড সেম হবে না, অ্যামপ্লিটিউড সেম বা নিয়ারলি সেম, মানে নিয়ারলি কাছাকাছি, কাছাকাছি হলেও হবে।
ঠিক আছে? তো অ্যামপ্লিচিউডটাও কাছাকাছি হতে হবে আর বাকিগুলো সব সেম হতে হবে, মানে ফ্রিকোয়েন্সি সেম, তোর ওয়েভ লেন্থ সেম, ঠিক আছে, একই মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য দুটো সোর্সের মধ্যে থাকতে হবে, মানে সেটা হচ্ছে তাদের মধ্যে ইনিশিয়াল কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। তাদের মধ্যে ইনিশিয়াল ফেজ ডিফারেন্স 0 হবে, বা যদি থাকেও সেটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে না। তুই বলবি দাদা ফেজ ডিফারেন্স না থাকলে তো ইন্টারফারেন্সই হবে না। না, আমি কি বলতে চাইছি, ধর S1 থেকে যে ওয়েভটা বেরোচ্ছে আর S2 থেকে যে ওয়েভটা বেরোচ্ছে তাদের মধ্যে তো কিছুটা পাথ ডিফারেন্স আছে, যার জন্য ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস হচ্ছে। কিন্তু ইনিশিয়ালি মানে এরা যখন কোনো একটা পয়েন্টে পৌঁছাচ্ছে না তখন এই দুটো ওয়েভের মধ্যে কোনো রকম যাতে ফেজ ডিফারেন্স না থাকে। ইনিশিয়াল একদম t=0 সময় সোর্স থেকে নির্গত ওয়েভের মাঝখানে যেন কোনো ফেজ ডিফারেন্স না থাকে, মানে 0 থাকে। আর যদি থাকেও সেটা যাতে সময়ের রেসপেক্টে পরিবর্তিত না হয়। মানে মানে এটা হচ্ছে ধর প্রথম সেকেন্ডে একটা ওয়েভ বেরিয়ে গেল, S2 থেকেও একটা ওয়েভ বেরিয়ে গেল, তাদের মধ্যে ধরে নে ফেজ ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি। দ্বিতীয় সেকেন্ডে বা দ্বিতীয়তম সেকেন্ডেও S1 থেকে একটা বেরোবে, S2 থেকে একটা বেরোবে, তাদের মধ্যেও যেন ফেজ ডিফারেন্স 30ই থাকে। তারপরের সেকেন্ডে যে দুটো ওয়েভ বেরোচ্ছে তাদের মধ্যেও যেন ফেজ ডিফারেন্স 30ই থাকে। 0 হলে সব থেকে ভালো, কিন্তু যদি থাকেও সেটা ইনিশিয়াল যদি ফেজ থাকেও তাহলেও সেটা যেন কনস্ট্যান্ট থাকে। আর সবসময় মনে রাখবি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয় পাথ ডিফারেন্সের জন্য, বা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয় পাথ ডিফারেন্সের জন্য যে ফেজ ডিফারেন্সটা আসছে। ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয় পাথ ডিফারেন্সের জন্য যে ফেজ ডিফারেন্সটা আসছে সেটার জন্য। তো ইনিশিয়াল এই ফেজ ডিফারেন্সটা কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্নে কোনো রকম ভাবে প্রভাব ফেলবে না। ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্নে কোনো রকম ভাবে প্রভাব ফেলবে না। তো এবার দেখ কোহেরেন্ট সোর্স কিভাবে বানানো সম্ভব দুটো। তুই বলবি হ্যাঁ আমি তো দুটো একই রকম দেখতে বাল্ব কে নেবো, মানে একই মার্কিং এর বা একই স্পেসিফিকেশনের দুটো বাল্ব নেব তাহলে তারা কোহেরেন্ট সোর্স দেবে। অ্যাকচুয়ালি সেটা হয় না। যতই তুই দুটো সেম স্পেসিফিকেশনের বাল্ব নে না কেন, হতেই পারে কোনো একটা বাল্বের ধর এখান থেকে প্রথম ওয়েভটা বেরোচ্ছে আর সেকেন্ড বাল্বের এইখান থেকে ওয়েভটা বেরোচ্ছে, তো তাদের কখনোই আমরা কোহেরেন্ট সোর্স বলে বলতে পারবো না। তাহলে কোহেরেন্ট সোর্স কিভাবে তৈরি করা সম্ভব? বলছে একটা সোর্সকেই কোহেরেন্ট সোর্স ভাবে ইউজ করতে হবে। কিভাবে? জেনারেলি ধর সোডিয়াম সোর্স নিয়ে এই প্র্যাকটিক্যাল গুলো করা হয়। কেন? সোডিয়াম সোর্স কি কালার দেয়? ইয়েলো কালারের লাইট দেয়। আচ্ছা, সেখান থেকে দেখ এরকম এই ওয়েভ ফ্রন্ট বেরোচ্ছে, আজকের প্রথম টপিক, এরকম ওয়েভ ফ্রন্ট বেরোচ্ছিল। এই রাস্তায় তুমি দুটো ছিদ্র রেখে দে, দুটো ছোট ছোট স্লিট রেখে দে, এই রাস্তায় দুটো ছোট ছোট স্লিট রেখে দে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আবার বেরোবে। এইরা হলো কোহেরেন্ট সোর্স। বুঝতে পারছিস? এরা সুপার পজিশন হবে কোথাও কোথাও, এই যে এই জায়গাগুলোতে সুপার পজিশন হচ্ছে। এই ছবিটাই আমি পাঠাবো তোদের, এটা অ্যাকচুয়ালি। এবার তুই বলবি দাদা এটা কি করে সম্ভব হচ্ছে? এটাই আমি বললাম যে হাইজেন্স প্রিন্সিপাল, যেটা আমি আজকে পড়ালাম না। হাইজেন্স প্রিন্সিপাল কি বলছে ভালো করে বোঝ। হাইজেন্স প্রিন্সিপাল বলছে যে কোনো একটা ওয়েভ ফ্রন্টের উপর প্রত্যেকটা বিন্দু নতুন করে ওয়েভ ফ্রন্ট তৈরি করতে পারে। প্রত্যেকটা ওয়েভ ফ্রন্টের উপর একটি করে বিন্দু, প্রত্যেকটা ওয়েভ ফ্রন্ট, যে কোনো ওয়েভ ফ্রন্টের উপর যে কোনো বিন্দু নতুন করে ওয়েভ ফ্রন্ট তৈরি করতে পারে। তাহলে ভালো করে বোঝ, এই যে স্লিটটা ছিল এই ছিদ্রতে তো একটা ওয়েভ ফ্রন্ট গিয়ে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেলে তো আটকে যাওয়ার কথা, কিন্তু যে বিন্দুটা থেকে যাচ্ছে এখানে একটা বিন্দুই মাত্র পাস করতে পারছে, সে আবার নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি করছে। সিমিলারলি সেকেন্ড S2 যে ছিদ্রটা তার ক্ষেত্রেও এক। তাহলে এইভাবে কিন্তু আমরা কোহেরেন্ট সোর্স বানাতে পারি। একটা সোর্সকে ইউজ করে তার পথে বা তার রাস্তায় দুটো ছিদ্রযুক্ত যদি একটা কার্ডবোর্ড বা কিছু একটা রেখে দিস, তাহলে এই যে নতুন দুটো ছিদ্র S1 এবং S2 তারা কোহেরেন্ট সোর্স হিসেবে ইউজ হতে পারে। মানে একটা সোর্সকেই ব্যবহার করে আমরা দুটো সোর্স কোহেরেন্ট সোর্স তৈরি করতে পারি। ঠিক আছে?
আচ্ছা, সবার কি এই জায়গাটা ক্লিয়ার? মানে এই যে ছবিটা আঁকা হয়েছে এটা ক্লিয়ার তো? ধর একটা সোর্স থেকে আমার এই ওয়েভ গুলো বেরোচ্ছিল। এবার আমি যদি আজকে পুরোপুরি আটকে দিতাম, ভাব না তুই এটা বাড়িতে জলেও করতে পারবি। দেখবি একটা বিশাল বড় বালতি নিয়ে এই জায়গায় একটা কার্ডবোর্ড রেখে দিলি, ব্যাপারটা বোঝ, আর পুরো জল আছে। তো এখানে তুই একটা কম্পন করছিস বারবার, তাহলে এরকম গোল গোল সব ওয়েভ ফ্রন্ট গুলো বেরোচ্ছে। তুই যদি ছিদ্র রাখিস, দুটো ছিদ্র, দেখবি এখান থেকেও আবার বেরোবে, আবার এখান দিয়েও আবার বেরোবে। মানে কম্পনটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে, এরকম না যে আটকে যাবে। হ্যাঁ, তুই যদি ছিদ্র না রাখতিস তাহলে তুই এই ডান দিকে কোনো কম্পন পেতিস না বা কোনো অসিলেশন পেতিস না। যেহেতু দুটো ছিদ্র রেখেছিস, ওই ছিদ্রগুলো কিন্তু আবার নতুন করে কম্পনের সৃষ্টি করবে। সেটা কেন সেটা বললাম যে আজকে আমরা পড়াইনি, বাট শুধুমাত্র স্টেটমেন্টটা দেখে রাখ, পরের দিন আমরা আরো ভালো করে পড়বো। সেটা হচ্ছে হাইজেন্স প্রিন্সিপাল। সে কি বলছে, ওয়েভ ফ্রন্টের উপর প্রত্যেকটি বিন্দু থেকে নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি হতে পারে। ওয়েভ ফ্রন্টের উপর প্রত্যেকটি বিন্দু থেকে নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি হতে পারে। এই নতুন ওয়েভ ফ্রন্ট গুলো আমার কি করছে দেখ, এই যে দেখ কিছু কিছু জায়গায় যে কাট করছে। এবার এই সুপারপোস্ট করে কি তৈরি করবে, আমরা যদি এখানে একটা স্ক্রিন রাখি, ম্যাক্সিমা মিনিমা এগুলো তৈরি করবে। যে ম্যাক্সিমা মিনিমা এগুলো তখন সে তৈরি করবে, মানে ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখতে পাবো। যাই হোক, কোহেন সোর্সের ডেফিনেশনটা লেখ। বাংলায় ছবিটা আঁকবি, ইংলিশের ডেফিনেশনটা লেখ। when waves emitting from two source, when waves emitting from two source have same frequency, comma same wavelength, same frequency, comma same wavelength, comma nearly equal amplitude, such that phase difference between two source is zero, such that phase difference between two source is zero, or constant is known as coherent source, প্যারা চেঞ্জ করে লিখবি, using one source we can produce two coherent source, using one source we can produce two coherent source. বাংলা লেখ, দুটি উৎস থেকে নির্গত তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে, কম্পাঙ্ক কমা তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে এবং বিস্তার খুব কাছাকাছি হলে, যদি উৎস দুটির মধ্যে প্রাথমিক দশা শূন্য হয়, অথবা ধ্রুবক থাকে, তাকে সুসংগত উৎস বলে।
প্যারা চেঞ্জ করে লিখবি একটি উৎসকে ব্যবহৃত করে দুটি সুসংগত উৎস তৈরি করা যায়। দুটি সুসংগত উৎস তৈরি করা যায়। ঠিক আছে, নেক্সট বিশাল বিশাল ইম্পর্টেন্ট ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। যত পারবি স্টার্ট দিয়ে দে। চ্যাপ্টার শুরু হলো, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। আগের পার্ট থেকে মাত্র 1 নাম্বার আসবে এতক্ষণ যা পড়ানো হয়েছে। ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, বাংলায় লিখবি ইয়ং এর দ্বিরেখা ছিদ্রের পরীক্ষা। ইয়ং এর দ্বিরেখা ছিদ্রের পরীক্ষা। আচ্ছা দেখ, একটা জিনিস আমি এখানে বারবার বলছি, যেটা সারা জীবন মানে অন্তত 12 অবধি মনে রাখবি। এই স্লিট থেকে বা ছিদ্র থেকে স্ক্রিনের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। আর এই যে দুটো যে স্লিট, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 2d। দুটো যে স্লিট তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 2 স্মল ডি। কারণ দেখ, অনেক বইতে যারা ছায়া ফলো করিস তাদের 2d থাকবে, বাট যারা অন্যান্য কোনো বই ফলো করিস তাদের দেখবি অনেক জায়গায় স্মল ডি আছে। তার ক্ষেত্রে ফর্মুলাটা আমরা এখানে তো কিছু প্রুফ করব, সেখানে দেখবো একটা করে তাদের ক্ষেত্রে 2 টার্মস কম আসবে, আমাদের ক্ষেত্রে একটা করে 2 ফ্যাক্টর বেশি আসবে, তাদের ক্ষেত্রে একটা করে 2 ফ্যাক্টর কম আসবে। বারবার বলছি, যখন অঙ্ক দেবে ফর্মুলা ইউজ করে, যদি বলা থাকে দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব 20 সেন্টিমিটার, তখন 2 স্মল ডির ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার। শুধু স্মল ডি এর ভ্যালু কিন্তু 20 নয়। বারবার বলছি, যদি বলা থাকে দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব 20 সেন্টিমিটার, তখন 2 স্মল ডির ভ্যালু তোকে 20 ধরে নিতে হবে। এইটা যেন ভুল না হয়, এটা যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি S1 থেকে একটা ওয়েভ বেরোচ্ছে, যেটা স্ক্রিনে গিয়ে পড়লো, আর S2 থেকে একটা ওয়েভ বেরোচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল, এটা হচ্ছে পি পয়েন্ট। সেন্ট্রাল থেকে এই পি পয়েন্টটা ধরে নে এক্স দূরত্বে আছে। ঠিক আছে, তো তুই যদি এখানে ছবিটা আঁকিস, মানে ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখতে কিরকম হবে বলতো? সেন্টারে সবসময় কি হয়, ম্যাক্সিমা। বুঝতে পারছিস তো সবাই? আমরা কি করতে চাই, পি পয়েন্টটা ম্যাক্সিমাম হলে সেটা সেন্টার থেকে কত দূরে, মানে এক্স এর ভ্যালু বার করতে চাই। আর আজকে যদি পি পয়েন্টটা মিনিমাম হতো, তাহলে সেটা সেন্টার থেকে কতটা দূরে বার করতে চাই। মানে আমরা এই পরীক্ষায় কি করতে চাইছি, সেন্টার থেকে ও পয়েন্টটা থেকে যে কোনো এনতম ম্যাক্সিমার দূরত্ব বার করতে চাইছি, বা যে কোনো এনতম মিনিমার দূরত্ব বার করতে চাইছি। ক্লিয়ার হলো? এবার তোদের কোশ্চেন হবে, দাদা তুমি বারবার সেন্টারে কেন বলছো ম্যাক্সিমা তৈরি হবে? ছবিটা দেখা যাক। এইটা একটা সোর্স, এটা একটা সোর্স, এইটা হচ্ছে সেন্টার পর্দার। এখান থেকে সেন্টারে যে দুটো ওয়েভ মিলিত হচ্ছে, ভালো করে ভাবতো, দুটো ছিদ্র থেকে বা দুটো স্লিট থেকে আসা যে দুটো ওয়েভ সেন্টারে মিলিত হচ্ছে, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আছে? নেই। তাদের মধ্যে দেখ জিরো ফেজ ডিফারেন্স। S1 থেকে যে ওয়েভটা আসছে তাকেও যতটা যেতে হবে, S2 থেকে যতটা ওয়েভ আসছে তাকেও ততটাই যেতে হবে। কোনো ফেজ ডিফারেন্স নেই। জিরো ফেজ ডিফারেন্স হলে কি তৈরি হয়, ম্যাক্সিমা। কেন? ফাই ইকুয়াল টু 2n পাই, মনে পড়ছে? n এর ভ্যালু 0 বসা, তাহলে ফাই এর ভ্যালু 0 একমাত্র কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ম্যাক্সিমাতেই হয়। তাই সেন্টারে সব সময় ম্যাক্সিমা তৈরি হবে। তাই সেন্টারে কিন্তু সব সময় ম্যাক্সিমা তৈরি হবে। এবার দেখা যাক, তাহলে আমরা পি পয়েন্টটাকে একবার, এবার আমরা কি ক্যালকুলেশন করছি দেখ, বলছি S2P তার স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস স্মল ডি তার স্কোয়ার। কেন?
S2 থেকে একটা নর্মাল টানলাম, ভালো কথা, এইটুকুনি কত স্মল ডি না, S1 থেকে S2 দূরত্ব 2 স্মল ডি, তাহলে ও থেকে S2 দূরত্ব কত স্মল ডি, তাহলে P থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে x প্লাস ডি, আর S2 থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে দেখ অতিভুজ স্কোয়ার S2P মানে দেখ অতিভুজ, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলাম। সিমিলারলি S1P স্কোয়ার পাবো আমরা ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস স্মল ডি হোল স্কোয়ার, কি করে S1 থেকে একটা নর্মাল টানি, এটুকুনিও কত বল স্মল ডি, তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে এক্স মাইনাস স্মল ডি, এক্স মাইনাস স্মল ডি, আর এটা এগেন ক্যাপিটাল ডি, তাহলে S1P টা এগেন অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে কি পাচ্ছি দেখ, এই ছবিটা আঁকার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছিলাম। তাহলে আমরা যদি S2P স্কোয়ার মাইনাস S1P স্কোয়ার করি, তাহলে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাহলে ক্যালকুলেট করলে পড়ে থাকবে দেখবি 4xd, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে a মাইনাস বি বাই a প্লাস বি, তো a প্লাস বি দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি a মাইনাস বি a প্লাস বি, তাহলে a মাইনাস বি করার জন্য a প্লাস বি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার আমরা কি করছি, এবার একটা কনসিডারেশন ধরা হচ্ছে, সেই কনসিডারেশনটা আমি সাইডে লিখছি। বলছে ইফ ক্যাপিটাল ডি ইজ গ্রেটার দ্যান মাচ গ্রেটার দ্যান স্মল ডি, তখন S2P এর ভ্যালু S1P এর ভ্যালু ক্যাপিটাল ডি এর সাথে সমান, কি করে দেখা যাক। এই ছিল আমার S1, এই ছিল আমার P, তাহলে এটা S1P, আর এই ছিল আমার S2, এটা হচ্ছে S2P, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। দেখ আমার যদি অনেক বড় হয় ক্যাপিটাল ডিটা, অনেক বড়, আর S1 S2 টা খুব ছোট হয়, তাহলে ছবিটা অলমোস্ট কিরকম হবে বলতো, এরকম না, অলমোস্ট কি হবে বল, সমদ্বিবাহু ত্রিভুজ দেবে তো, হ্যাঁ কি না, S1P আর S2P সমান হয়ে যাবে তো, এবং তার ভ্যালুটা কার সাথে সমান হবে, এই মাঝখানে দুটোর মধ্যে লম্ব দূরত্বের সাথে। ভালো করে ভাব, যত বেশি দূরত্বে ভাববি তত তুই দেখতে পাবি S1P এর ভ্যালুটা ক্যাপিটাল ডি এর সাথে সমান হচ্ছে, তত দেখবি S1P এর ভ্যালুটা ক্যাপিটাল ডি এর সাথে সমান হচ্ছে, যত তুই স্ক্রিনটা দূরে ভাববি। আর অ্যাজ ওয়েল অ্যাজ যত তুই দূরে ভাববি S1P এর ভ্যালুটা S2P এর সাথেও সমান হবে, তাহলে S1P ক্যাপিটাল ডি এর সাথে সমান, S2P S1P এর সাথে সমান, তাহলে তিনটাকে এভাবে লেখা যায়, S1P ইকুয়াল টু S2P ইকুয়াল টু ক্যাপিটাল ডি। বারবার বলছি স্ক্রিনটাকে যদি অনেকটা দূরে ধরা হয় এবং দুটো স্লিটের মধ্যে দূরত্ব যদি খুবই কম ধরা হয়, তাহলে এটা হবে। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখ, S2P মাইনাস S1P ইকুয়াল টু দুটোই নিচে ডি ডি, তাহলে 2 ক্যাপিটাল ডি হলো। তাহলে ভালো করে ভাবতো S2P মাইনাস S1P কি, S2P মাইনাস S1P কি, পাথ ডিফারেন্স না, পাথ ডিফারেন্স না, কেন S2 থেকে নির্গত ওয়েভটাকে P পয়েন্টে যাওয়ার জন্য কতটা দৈর্ঘ্য যেতে হচ্ছে S2P, আর S1 থেকে নির্গত ওয়েভটাকে P পয়েন্টে যাওয়ার জন্য কতটা যেতে হচ্ছে S1P, তাহলে ডেল্টাটা কি বল, পাথ ডিফারেন্স না, তার ভ্যালু কত পেলাম 4xd বাই 2d, তার ভ্যালু কত পেলাম 4xd বাই 2d। এবার ম্যাক্সিমামের জন্য আমরা পড়ে এসেছি পাথ ডিফারেন্স কত হয় 2n ল্যামডা বাই 2, পাথ ডিফারেন্স কত হয় 2n ল্যামডা বাই 2। তাহলে আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, মানে 4xd বাই 2d ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখ সেখান থেকে n তম ম্যাক্সিমার দূরত্ব পেয়ে যাচ্ছি dn ল্যামডা বাই 2d। এটাই আমি বলছিলাম, এই যে দেখ নিচেই 2টা এসছে, কেউ যদি দুটো স্লিটের মধ্যে দূরত্ব 2d ধরে না শুরু করিস, শুধু d ধরে শুরু করিস, তার কিন্তু নিচে শুধু d আসবে, তার কিন্তু নিচে শুধু d আসবে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট সেন্টার থেকে কতটা দূরত্ব থাকবে n তম, মানে আজকে যদি দেখ ভালো করে ভাব, এটা আমার সেন্ট্রাল ম্যাক্সিমা, তাহলে দেখ n এর জায়গায় তুই যদি 0 বসাস, x এর ভ্যালু কত 0, তার মানে সেন্টারে একটা ম্যাক্সিমা তৈরি হবে। n এর ভ্যালু যদি 1 বসাস, তাহলে মানে সেটা কি প্রথম ম্যাক্সিমা,
তাহলে প্রথম ম্যাক্সিমা কত দূরে পেয়ে যাবো, কত ডি ল্যামডা বাই 2d। দ্বিতীয় ম্যাক্সিমা মানে n এর জায়গায় 2 বসাবো, তৃতীয় ম্যাক্সিমা মানে n এর জায়গায় 3 বসাবো। ক্লিয়ার সবার? সায়ক বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা বুঝেছি। রিয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমারটা লিখে নে, এতটা লিখে নে, তারপর আমরা মিনিমার দৈর্ঘ্যটা দেখবো, দিয়ে আর একটা টপিকই পড়াবো, দিয়ে ছুটি দিয়ে দেবো আজকে। দেখ, দাদা হ্যাঁ বল। মানে আমি পাথ ডিফারেন্স অব্দি বুঝলাম, তারপরে যখন করলে এক্স এন ইজিক্যালস টু ডি এন ল্যামডা বাই 2d, মানে এন তমর জন্য এটা বার করলে কি করে হবে বলো? এটা তুই তো ক্লাসের প্রথমে ছিলিস না, পড়ানো হয়ে গেছে। ক্লাসের প্রথমে কোথায় ছিলিস? পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল হলে ম্যাক্সিমা হয়, ভিডিওটা দেখবি। তুই তো ক্লাসের প্রথমে ছিলিস না, অনেকেই তো পরে ঢুকেছিস, মানে আধ ঘন্টা পরে এসছিস দেখলাম। দেখবি কাছে প্রমাণটা করা, মানে ভিডিও আমি বুঝিয়েছি, অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, এটা পরে আসলে কি করে বুঝতে পারবি? ক্লাসের টাইমে ক্লাসে আসতে হবে। যাই হোক, তাহলে মিনিমার জন্য আমাদের কি হয় মনে কর, পাথ ডিফারেন্সটাকে কি হতে হয়, ল্যামডা বাই 2 এর অড মাল্টিপল হতে হয়, আমরা পড়েছি আজকে। তাহলে পাথ ডিফারেন্সকে কি হতে হবে, ল্যামডা বাই 2 এর অড মাল্টিপল হতে হবে। তাহলে সেখানে যদি এগেন ডেল্টার ভ্যালুটা এটা বসিয়ে দিই, তাহলে এখান থেকে ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব কত পাচ্ছি না, 2n প্লাস 1 ক্যাপিটাল ডি বাই 2d ইন্টু ল্যামডা বাই 2। এটা গেল ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব। আর এগুলো কি তৈরি করছে বল, ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব। এটা ব্রাইট ফ্রিঞ্জের ডিস্টেন্স, আর এটা ডার্ক ফ্রিঞ্জের ডিস্টেন্স বা অন্ধকার পটি, ঠিক আছে? আর ওটা হচ্ছে উজ্জ্বল পটি, বাংলা একটাকে অন্ধকার পটি বলে, একটাকে উজ্জ্বল পটি। তাহলে সেন্টার তুই দেখ, এখানে দেখ, তুই যদি এন এর ভ্যালু 0 বসাস, ভালো করে দেখ, এই ডার্ক ফ্রিঞ্জে যদি এন এর ভ্যালু 0 বসাস, তাহলেও কিছু একটা ভ্যালু পাবি। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে, যে সেন্টারে কোনোদিনই মিনিমা তৈরি হতে পারে না। এর থেকে কি বোঝা যাচ্ছে, দেখ সেন্টারে কোনোদিনই কি হতে পারে না, বা মিনিমা তৈরি হতে পারে না, তাই না? লেখা হয়েছে? সৃজন ভিডিওটা দেখবি, বুঝতে না পারলে মেসেজে জিজ্ঞাসা করে নিবি। আচ্ছা আচ্ছা। ভিডিওটা দেখিস কিন্তু, নাহলে কিন্তু আর পরের দিন আরোই বুঝতে পারবি না। ডিফ্র্যাকশন পড়াবো, মানে বেসিকটা পুরো ওয়েভ অপটিক্স এর বেসিক্সটা পড়িয়ে দিয়েছি, বুঝেছিস তো? ওই সুপারপজিশন প্রিন্সিপাল, তো ওটা মেন, ওটা আমার সব জায়গাতেই সেম। দেখ নেক্সট, মুছলাম এটা। কৌশালী হয়েছে রে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তোদের জানিস তো জেই মেনের কারেকশন, যারা জেই মেন ফর্ম দিয়েছিস তাদের কারেকশনের ডেট দিয়েছে প্রবাবলি, দেখে নিস একটু, যদি কারো কিছু ভুল থাকে ঠিক করে নিস, ঠিক আছে? একবার একটু মেল চেক করবি, হ্যাঁ সবাই নিজেদের মেলে কিছু এসছে কিনা, মেলের ইনবক্স চেক করবি, বা স্প্যাম বক্স বলে একটা বক্স হয়, সেইখানে দেখবি যে জেই মেন থেকে কিছু পাঠিয়েছে কিনা, যে না তোমার সিগনেচার ভুল আছে বা তোমার ছবি ভুল আছে, ঠিক করো। তো বা যদি তোর কারোর মনে হয় সিটি দেওয়া ভুল হয়ে গেছে, পার্সেন্টেজ দেওয়া ভুল হয়ে গেছে, বা এক্সাম সেন্টার দেওয়া ভুল হয়ে গেছে, বা আরো বেশি এক্সাম দিতে চাই, ওগুলো ঠিক করে নিতে পারিস। কারেকশন মনে হয় শুরু হয়েছে, মানে আমার কাছে মেসেজ এসেছিল কারেকশনের,
মানে নোটিফিকেশন আসে তো আমাদের এনটিএ থেকে, মনে হয় শুরু হয়েছে, একবার একটু খেয়াল করিস। আচ্ছা, নেক্সট হেডিং করবি সবাই উইথ অফ ফ্রিঞ্জ। বাংলায় হেডিং কর ঝালর পট্টি। ঝালর পটির প্রস্থ। মানে আমরা দেখ তোদের যখন ছবিটাও দেখালাম, আমরা যে ফ্রিঞ্জটা পাবো সেরকম, মানে ফ্রিঞ্জ প্যাটার্নটা পাবো সেটা কিরকম পাবো? ব্রাইট, একদম সেন্টারে কি তৈরি হবে? ব্রাইট, তার দুদিকে অন্ধকার, আবার ব্রাইট, তারপর আবার অন্ধকার, এরকম পাবো তো। এইবার আমরা দেখতে চাইছি যে এই যে ব্রাইট এবং এই যে অন্ধকার, এর উইথ কতটা, মানে কতটা মোটা, এটা কতটা প্রস্থের, সেটা আমরা জানতে চাইছি। ঠিক আছে, আচ্ছা ধরে নে এটা সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা ফার্স্ট ম্যাক্সিমা, এটা সেকেন্ড ম্যাক্সিমা, এটা থার্ড ম্যাক্সিমা, এটা এদিকের ফার্স্ট, এদিকের সেকেন্ড, এরকম আছে। সরি, কালোগুলো তো মিনিমা ছিল, সরি সরি। তাহলে এইটা ধরে নে ফার্স্ট ম্যাক্সিমা, এই যে এটা মানে সেন্ট্রাল ম্যাক্সিমা, সরি, তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আমার এটা বলেই চলবে। তাহলে এর মধ্যে দুটো সাব হেডিং হবে, প্রথমে হচ্ছে উইথ অফ ব্রাইট ফ্রিঞ্জ। প্রথমে ব্রাইট ফ্রিঞ্জের আমরা প্রস্থ বার করব। কি করা হচ্ছে, বলা হচ্ছে সেন্টার থেকে, মানে এনতম ব্রাইট ফ্রিঞ্জ, এনতম ব্রাইট ফ্রিঞ্জ। আমরা যদি আরেকবার ছবিটা আঁকি, উপরের ছবিটা তো বুঝতে পারিস, এটা তো বুঝতে পারিস। ধর আমাকে বলছে যে তুমি দ্বিতীয় ব্রাইট ফ্রিঞ্জ, মানে কোনটা, এটা সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ, যে এর উইথ কতটা বার করো। তাহলে আমি কি করছি, সেন্টার থেকে এটা এতটা বার করছি আগে দৈর্ঘ্য, সেন্টার থেকে এতটা বার করছি, এটা মানে কত, 1 2 3, এটা কি 3 নম্বর মিনিমা, এটা কি 3 নম্বর মিনিমা। তার থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা কি সেকেন্ড মিনিমা, এটা কত, সেকেন্ড মিনিমা। 3 নম্বর মিনিমা থেকে, ভালো করে দেখ, 3 নম্বর মিনিমা থেকে যদি সেকেন্ড মিনিমাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি সেকেন্ড ম্যাক্সিমা পাচ্ছি, ম্যাক্সিমার উইথটা পাচ্ছি, হ্যাঁ কি না? এটা বুঝতে কার অসুবিধা একটু আমায় বল। তার মানে এনতম ম্যাক্সিমার উইথ পেতে গেলে n+1তম মিনিমা মাইনাস nতম মিনিমা করছি। দেখ, সেকেন্ড ম্যাক্সিমার উইথ পেতে গিয়ে 2 + 1 n+1তম মিনিমা মানে থার্ড মিনিমা মাইনাস nতম মানে সেকেন্ড মিনিমাকে বাদ দিচ্ছি, তাহলে আমি nতম ম্যাক্সিমার উইথ পাবো। ওকে, ধরে নে উইথ অফ ব্রাইট ফ্রিঞ্জকে আমরা WB দিয়ে লিখছি, সেটা হচ্ছে ডিস্টেন্স অফ n+1th ডার্ক ফ্রিঞ্জ from center minus distance of nth dark fringe from center, তাই তো? তাহলে তোরা যদি তোদের যদি ইকুয়েশনটা মনে থাকে, nতম ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব কত ছিল, nতম ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব কত ছিল, এইটা। nতম n+1তম চেয়েছে, তাহলে n+1তম মানে n এর জায়গায় n+1 বসাবো, n এর জায়গায় n+1 বসাবো, বাকি ইকুয়েশন একই থাকবে, আর এটাই nতমই বলেছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখ, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 2 × d(λ/4d) মানে কত, d(λ/2d) পাচ্ছি। তাহলে একটা ব্রাইট ফ্রিঞ্জের উইথ কত পাচ্ছি, d(λ/2d), এটা আগে লিখে ফেল। বাংলায় যারা লিখছিস তারা লিখবি কেন্দ্র থেকে n+1তম অন্ধকার পটির দূরত্ব মাইনাস
কেন্দ্র থেকে n-তম অন্ধকার পটির দূরত্ব, কেন্দ্র থেকে n+1-তম অন্ধকার পটির দূরত্ব মাইনাস কেন্দ্র থেকে n-তম অন্ধকার পটির দূরত্ব। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারি। কাতিলে এরপর সাবহেডিং করবি, লেখা হয়ে গেলে উইথ অফ ডার্ক ফ্রিঞ্জ, উইথ অফ ডার্ক ফ্রিঞ্জ, অন্ধকার পটির প্রস্থ, অন্ধকার পটির প্রস্থ। দেখ ওটা একই রকম ভাবে হবে। অন্ধকার পটি মানে কি, ধর আমি এইটা বার করতে চাই, এটা আমার সেকেন্ড অন্ধকার পটি বা সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, তাহলে আমাকে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, সেকেন্ড, থার্ড ব্রাইট ফ্রিঞ্জ থেকে, ভালো করে দেখ, এটা থেকে এটা বাদ দিতে হবে, একই না? n থেকে n-1-তম বাদ দিতে হবে। n থেকে n-1ও ভাবতে পারিস বা n+1 থেকেও n ভাবতে পারিস, যেটা ইচ্ছা। ডার্ক ফ্রিঞ্জ বার করার সময় n+1 থেকেও n ভাবতে পারিস বা n থেকেও n-1 ভাবতে পারিস, যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। একই রকম ভাবে তাহলে ডার্ক ফ্রিঞ্জেরও হবে কি, distance of n+1th bright fringe minus distance of nth bright fringe। এবার n-তম ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব তো এটা ছিল না, 2n+1 ছিল না, 2n দিয়েছিল, মনে কর 2n দিয়েছিল। তাহলে আমরা যদি 2n দিয়ে বসাই, দেখ এরকম পাবো, মানে n দিয়েছিল d(λ/2d) n+1-তম, আর n-তমের জন্য n d(λ/2d). তাহলে এখান থেকে কত আসছে বল, এগেন d(λ/2d). তাহলে এখান থেকে একটা বড় জিনিস পাচ্ছি কি, উইথ অফ ব্রাইট ফ্রিঞ্জ, উইথ অফ ব্রাইট ফ্রিঞ্জ ইজ ইকুয়াল টু উইথ অফ ডার্ক ফ্রিঞ্জ। ব্রাইট ফ্রিঞ্জ যতটা মোটা হবে, ডার্ক ফ্রিঞ্জ ততটাই মোটা হবে, ঠিক আছে? উজ্জ্বল পটির প্রস্থ আর অন্ধকার পটির প্রস্থ সমান, এটা কিন্তু তোকে প্রমাণ করতে দেবে, এটা কিন্তু তোকে প্রমাণ করতে দেবে। উজ্জ্বল পটির প্রস্থ আর অন্ধকার পটির প্রস্থ সমান, এটা তোকে প্রুফ করতে দেবে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। ওকে, দেন তো আর কিছু নেই, এতটাই পড়ানো হয়েছিল, ঠিক আছে? সবাই লিভ করে যা। লেখা যাদের হয়ে গেছে লিখে নে, আর যারা লেখা হয়নি তাড়াতাড়ি লেখ। কিছু বলবি? না মানে লেখা হয়ে গেছে, এটা জিনিস জিজ্ঞেস করার। বল বল। বলছি জয়েন্ট তো এবার 4 বার হবে, তো হ্যাঁ। আমি যদি মানে আমি ফার্স্টে ফর্ম ফিল আপ করিনি, আমি কি সেকেন্ড বা থার্ড এর জন্য আবার পরে আবার ফর্ম ফিল আপ হবে? রেজিস্ট্রেশন করেছিস কি? রেজিস্ট্রেশন বলতে মানে না, কিছুই করিনি। তাহলে আর হবে না। পরীক্ষা ফর্ম ফিল আপ মানে প্রত্যেকবার রেজিস্ট্রেশনটা করা থাকলে, মানে রেজিস্ট্রেশন করাতলে একটা নাম্বার দিত, রেজিস্ট্রেশন নাম্বার, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তুই অ্যাপ্লাই করতে পারতিস। ধর তুই একবার ফেব্রুয়ারির জন্য করে রেখে দিয়েছিলিস প্রথমবার, পরে দিয়ে মনে হলো যে না আমি এপ্রিলেরটাও দেবো, তখন ওইটাই করতে পারতিস, কিন্তু তুই তো রেজিস্ট্রেশনটা করিসনি। তো দেখ একবার, মানে এখন আবার দিচ্ছে কিনা, যেহেতু কারেকশনের সময় এসছে, তো
আর এখন যদি না দেয়, আবার তুই যদি ধর এপ্রিলেরটা দিতে চাস, এপ্রিল মাসে আবার খুলবে মানে ইয়েটা পোর্টালটা। তো আচ্ছা। jeimen.nic.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা তো সেইখানে গিয়ে তুই একবার দেখবি যে তোকে আদৌ করতে দিচ্ছে কিনা। যদি করতে দেয় তাহলে তো অবশ্যই কি বলবো মানে ভালো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু রেজিস্ট্রেশন করা নেই মানে প্রবাবলি মানে না করতে দেওয়ার চান্সই বেশি, বুঝতে পেরেছিস? ও ঠিক আছে ঠিক আছে। হুম, হুম।